আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক বিহেভিয়ারটা দেখতেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা বলছি যে আমাদের স্যাচুরেশন কার্ভটা কিরকম হয়। আমরা বলছি যে আমাদের ফ্লাক্সটা কনস্ট্যান্ট থাকে না, যে আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স যদি বাড়াইতে থাকি তাহলে ফ্লাক্সটা একসময় যে প্রথম দিকে বাড়তে থাকে এবং হাই ফ্লাক্স তুমি ইনিশিয়ালি তুমি পাবা, বাট এক সময় যে এটা ফিক্স হয়ে যাবে, তো স্যাচুরেশনে চলে যাবে। সো এটা ছিল আমাদের স্যাচুরেশন কার্ভ। আর স্যাচুরেশন কার্ভের সাথে আমরা আবার দেখাইছিলাম যে আমাদের ফ্লাইয়ের সাথে ফ্লাক্স ডেনসিটি আর ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটির একটা রিলেশন আছে। মানে ম্যাগনেটোমোটিভ ফোর্সের সাথে এইচ এর রিলেশন আছে আর ফাইয়ের সাথে হচ্ছে বি এর রিলেশন আছে। তো আমরা বলছিলাম যে দুইটা ডায়াগ্রামই সেম। এইভাবে আমরা স্যাচুরেশন কার্ভটাকে আনছিলাম, যে আমরা বলছি মানে মেইন জিনিসটা ছিল যে এইখানকার ফ্লাক্স আমরা যে ওই যে ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে আমাদের ফ্লাক্সটা সবসময় ফিক্স থাকবে, কিন্তু আমরা দেখতেছি যে ফ্লাক্সটা সবসময় ফিক্স থাকছে না। এটা ছিল আমাদের মেইন কথা। আচ্ছা, আজকে রিভিউ ক্লাস আসলে 2 নম্বর রিভিউ ক্লাসে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এনার্জি লস নিয়ে একটু কথা বলবো, যে ফেরোম্যাগনেটিক করে কি কি ধরনের এনার্জি লস হতে পারে। তো এগুলো আগেও ডিসকাস করছি, এই কারণে একটু খুব তাড়াতাড়ি বলে যাবো যাতে তোমাদের সার্কিটটা ক্লোজ হয়। আমরা যেটা বলছিলাম যে যদি তুমি একটা ফেরোম্যাগনেটিক করে ডিরেক্ট কারেন্ট না দিয়ে যদি তুমি অল্টারনেটিং কারেন্ট দাও তাহলে কি অবস্থা হবে। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এই যে তোমাদের স্যাচুরেশন কার্ভের আগ পর্যন্ত, মানে স্যাচুরেশন কার্ভ যে দেখাইলাম, এরপরে কিন্তু কিছু ম্যাথস আছে, এক্সাম্পল 1.4 1.5 এগুলো কিন্তু করানো হয়েছে। সো কোনো ম্যাথসই বাদ দিবা না। তোমাদের মানে থিওরি পড়তে পড়তে মাঝখানে যে সকল ম্যাথ আসবে সবগুলো করবা, তাহলে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। সো এখানে যে 1.4 1.5 এই ম্যাথস গুলো আছে এগুলো তোমরা দেখবা। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা যদি ধরো একটা অল্টারনেটিভ কারেন্ট যদি একটা ফেরোম্যাগনেটিক করে দেই তাহলে বিহেভিয়ারটা কিরকম হয়। সো তুমি গ্রাফটা যদি খেয়াল করো, এটা আমি চ্যাপম্যানের বই থেকেই নিয়েছি। তো এখানে তুমি যদি রাইট সাইডে, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি একটু কলম দিই, যে এটা যদি আমার পজিটিভ এক্স অ্যাক্সিস হয় তাহলে এই বরাবর যদি আমি ম্যাগনেটোমোটিভ ফোর্স যদি বাড়াই তাহলে ওই আমার আগের ফিগার অনুযায়ী যে একটা স্যাচুরেশন কার্ভ আমি দেখতে পাবো। সো তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে একদম ইনিশিয়ালি, তুমি ধরে নাও যে ইনিশিয়ালি তোমার এই ফেরোম্যাগনেটিক কোরে কোনো ফ্লাক্স নাই, এটা তুমি অ্যাজিউম করো। সেটা যদি নাও তাহলে তোমার এই গ্রাফটা জিরো থেকে শুরু হবে। সো এই যে মাঝখানের যে লাইনটা, সো এইটা হবে তোমার স্যাচুরেশন কার্ভ। সো পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে যদি যতই তুমি ম্যাগনেটোমোটিভ ফোর্স বাড়াও, তোমার আস্তে আস্তে ফ্লাক্স ইনিশিয়ালি অনেক বাড়বে, তারপর আস্তে আস্তে ফ্লাক্সটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, সো যেহেতু আমি এসি কারেন্ট দিছি, সো ম্যাগনেটোমোটিভ ফোর্স একবার পজিটিভ দিকে বাড়বে আর একবার নেগেটিভ দিকে বাড়বে। সো এক সময় তো তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কমে যাবে, যেহেতু আমার পজিটিভ হাফ সাইকেল মানে একটা এসি সাইকেলের ফার্স্ট হাফ সাইকেল হচ্ছে পজিটিভ আর সেকেন্ড হাফ সাইকেল হচ্ছে নেগেটিভ। সো তুমি যদি আবার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা যদি আবার কমাও, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তোমার এইটা যেই পাথে বাড়ছিল সেই পাথে আর কমবে না। সো তুমি ডিফারেন্ট একটা পাথ ট্রেস করতে পারবে, মানে ট্রেস হবে আর কি। সেটা হচ্ছে তোমার এই যে উপরেরটা, ঠিক আছে। তো এই পাথে ট্রেস হলে তোমার এই যে এইখানে এসে তুমি যে এইটাকে আমরা নাম দিছিলাম যে রেসিডুয়াল ফ্লাক্স। রেসিডুয়াল ফ্লাক্সটা কি, যে তোমার যে ফ্লাক্সটা তুমি আর রিকভার করতে পারতেছো না। সো তোমার একটা ফেরোম্যাগনেটিক কোর ছিল যেখানে তোমার ইনিশিয়ালি তুমি ধরে নিয়েছো ফ্লাক্স জিরো, তো সেটাকে তুমি ম্যাগনেটাইজ করছো, ম্যাগনেটাইজ করে আবার ডিম্যাগনেটাইজ যখন করলা তখন তুমি দেখলা যে ওর মধ্যে কিছু ফ্লাক্স মানে অবশিষ্ট রয়ে গেছে। তো এই কারণে এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ফ্লাক্স। তো এই রেসিডুয়াল ফ্লাক্স এর কারণেই কিন্তু তোমার পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হয়। তো এটা কিন্তু তোমাদের বলছিলাম যে একটা পার্মানেন্ট ম্যাগনেটের যে বেসিস সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেসিডুয়াল ফ্লাক্স। সো এই রেসিডুয়াল ফ্লাক্সটাই তোমার ওই পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে থাকে। তো তুমি চাইলে ফ্লাক্সটাকে জিরো করতে পারো, বাট সেই ক্ষেত্রে তোমার নেগেটিভ দিকে তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্স দিতে হবে। সো এই যে এখানে দেখাইছে যে এই যে নতুন একটা টার্ম
কোয়েরসিভ ম্যাগনেটোমোটিভ ফোর্স। সো এই কোয়েরসিভ ম্যাগনেটোমোটিভ ফোর্সের কাজই হচ্ছে ফ্লাক্সটাকে নেগেটিভ থেকে জিরো করা। সো এটা আবার নেগেটিভ দিকে বাড়তে থাকবে, আবার একসময় স্যাচুরেশনে পৌঁছাবে, আবার তুমি এটাকে যখন যখন তুমি আবার ম্যাগনেটোমোটিভ ফোর্স যখন তুমি আবার বাড়াবা, তখন দেখবা যে আবার যে পাথে আসছিল সেই পাথে আবার ফেরত যাচ্ছে না, তো আবার ডিফারেন্ট একটা পাথ ও তৈরি করতেছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে পার্টটা। সো মেইন কথাটা হচ্ছে যে তুমি ম্যাগনেটোমোটিভ ফোর্সের মানে এই তোমার যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এটা যে শুধুমাত্র ম্যাগনেটোমোটিভ ফোর্স অথবা কারেন্টের উপরেই ডিপেন্ডেন্ট তা কিন্তু না। সো এটা কিন্তু তোমার পাস্ট ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট। কার পাস্ট ইনপুট? যে পাস্টে তোমার ফ্লাক্সের কি অবস্থা ছিল, তো সেইটার ইনফরমেশনের উপরেও কিন্তু তোমার ডিপেন্ডেন্ট। যে তোমার ইনিশিয়ালি তুমি যে ফেরোম্যাগনেটিক কোর অথবা ম্যাগনেটিক আয়রন কোর অথবা স্টিল, তুমি যেখানেই তুমি ম্যাগনেটোমোটিভ ফোর্স দিচ্ছ না কেন অথবা কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট তুমি দিচ্ছ না কেন, সেখানে তোমার ফ্লাক্সের চেঞ্জ কি রকম চেঞ্জ হবে সেটা শুধুমাত্র তোমার কারেন্টের ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট না, যেটা আমরা ইনিশিয়ালি দেখছিলাম। যে আমরা বলছিলাম যে ওই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু এন আই, একটা ইকুয়েশন ছিল যে এইটা ইজ ইকুয়াল টু এন আই। সো আই এর ভ্যালু যত বেশি হবে, ম্যাগনেটোমোটিভ ফোর্স এর ভ্যালু তত বেশি হবে এবং ফ্লাক্স তত বেশি হবে। ঠিক আছে, আমরা ওইভাবে দেখছিলাম। বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আই এর উপরে ডিপেন্ডেন্ট না, আমাদেরকে যে জিনিসটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ফ্লাক্সের হিস্টরিটা কি। ওকে, সো প্রিভিয়াস ফ্লাক্সের হিস্টরিটাও আমাদের মানে কনসিডারেশনে আনতে হবে। দ্যাটস ওয়াই তুমি এই ধরনের পাতা শেপ একটা গ্রাফ পাচ্ছ। সো এইটাকে বলা হচ্ছে হিস্টেরিসিস, যে তোমার আগের পজিশনে ফেরত যেতে পারে না। ওকে, ম্যাগনেটিক ফ্লাক্সটা আগের পজিশনে ফেরত যেতে পারে না। সো তুমি যদি আরেকটু ভালোভাবে অ্যাটমিক লেভেলে যাও, তাহলে কেন হিস্টেরিসিসটা হচ্ছে সেটা কিন্তু ডিসকাস করছিলাম আমার যতটুকু মনে পড়ে। এই কারণে আমি এখানে এটা দিয়ে রাখছি যে তোমরা জানো যে একটা কি বলে একটা আয়রন কোর অথবা একটা স্টিল, সেটার মধ্যে অসংখ্য অ্যাটম আছে। সো এইটাকে আবার আমরা জোনে জোনে ভাগ করতে পারি, যে এই পুরা ব্লকটাকে আমরা এক একটা জোনে জোনে ভাগ করতে পারি। ধরো এই জোনে অনেকগুলো অ্যাটম একসাথে আছে যাদের ম্যাগনেটিক কি বলে ম্যাগনেটাইজেশন ডিরেকশন যেটা, সেটা ধরো একই ডিরেকশনে আছে। আবার ধরো এই ব্লক, এইখানেও ধরো অ্যাটম, সবগুলো অ্যাটম, অনেকগুলো অ্যাটম একসাথে আছে যাদের ম্যাগনেটাইজেশন ডিরেকশন হচ্ছে ধরো তোমার এই যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। তো কেউ কেউ ধরো তোমার দিকে মুখ করে আছে, আবার কেউ কেউ ধরো তোমার একদম এই যে আমাদের ল্যাপটপের স্ক্রিনের ভিতরের দিকে যাচ্ছে আর কি। সো এটাও ম্যাগনেটাইজেশন ডিরেকশন। সো ডিফারেন্ট ওরিয়েন্টেশনে তোমার আছে। ওকে, সো এগুলাকে আমরা এক একটা ডোমেইন বলি। কি বলি? এক একটা ডোমেইন। সো প্রত্যেকটা ডোমেইনের ম্যাগনেটাইজেশন আলাদা। ওকে, সো দ্যাটস ওয়াই তোমার পুরো ব্লকটার কিন্তু ম্যাগনেটাইজেশন আমরা বলতে পারি যে জিরো, কারণ যে তোমার প্রত্যেকটা ডোমেইনে তোমার যে ম্যাগনেটিক ফিল্ডস, প্রত্যেকটা ডোমেইনের যে ম্যাগনেটিক ফিল্ডস তারা কিন্তু ডিফারেন্ট ওরিয়েন্টেশন আছে। কেউ ধরো উপরের দিকে, কেউ নিচের দিকে, কেউ ডানে, কেউ বামে, কেউ তোমার দিকে, কেউ তোমার থেকে ল্যাপটপের স্ক্রিনের দিকে। সো এই ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকার কারণে এটা আমরা বাই ডিফল্ট মানে ওকে আমরা ম্যাগনেটিক ফিল্ড, সবগুলো ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা দেখবো যে ওর মধ্যে কোনো তোমার মানে কি বলে যে সেম ডিরেকশনে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। আচ্ছা, সো এই ধরনের একটা ব্লকে যদি তুমি বাইরে থেকে ধরো তুমি ম্যাগনেটোমোটিভ ফোর্স দিলা, তাহলে কি হবে? তাহলে প্রত্যেকটা ডোমেইনের যে ম্যাগনেটিক ফিল্ড অথবা প্রত্যেকটা ডোমেইনের যে ডিরেকশন অথবা প্রত্যেকটা ডোমেইনের যে কি বলে এটা, প্রত্যেকটা ডোমেইনের যে ম্যাগনেটিক ফিল্ড অথবা প্রত্যেকটা ডোমেইনের যে তোমার র্যান্ডমলি ছড়ায় ছিটায় আছে, ওরা কি চাবে? ওরা চাবে হচ্ছে যে তোমার তুমি যেই ডিরেকশনে বাইরে থেকে ম্যাগনেটোমোটিভ ফোর্স দিছো সেই ডিরেকশনের দিকে অ্যালাইন, ঠিক না? তো এই অ্যালাইনটা আবার একদম ফট করে হয়ে যাবে না।
এখানে তোমরা বইয়ে একটা টার্ম পাবা যে ফিডব্যাক ইফেক্ট বলে এটা, যে সর্বপ্রথম ধরো তুমি যদি এইদিকে যদি তুমি বাইরে থেকে ম্যাগনেটোমোটিভ ফোর্স দাও, তাহলে এই যে প্রত্যেকটা ডোমেইনের বাউন্ডারিতে যে অ্যাটম গুলো থাকবে ওদের ওরিয়েন্টেশন তো এইদিকেই। সো বাউন্ডারিতে অ্যাটম গুলা যে থাকবে সেই অ্যাটম গুলা এই ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হবে সর্বপ্রথম। সো তার সাথে বাউন্ডারিতে যে অ্যাটম গুলা থাকবে, সো আস্তে আস্তে এইভাবে তোমার অ্যালাইন হতে থাকে। সো প্রথমে বাউন্ডারি থেকে শুরু হবে, দেন হচ্ছে ফাইনালি ধরো যে এইটা সে অরিয়েন্ট হবে তোমার ফাইনালি তোমার এই বাইরের যে ম্যাগনেটোমোটিভ ফোর্স আছে ওই ডিরেকশন বরাবর। তো প্রত্যেকটা ডোমেইনের ক্ষেত্রে সেম কাজটাই হবে। সো মেইন কথাটা হচ্ছে যে তুমি বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটোমোটিভ ফোর্স যদি দাও, তাহলে তোমার এই যে ডোমেইন গুলো অ্যালাইন হবে সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বরাবর। ওকে, সো এটা হবে একটা ফিডব্যাক মানে ফিডব্যাক প্রসেস ফলো করবে, যে আস্তে আস্তে হবে, মানে একদম একসাথে হয়ে যাবে না। ঠিক আছে, সো এইভাবে করে করে তোমার সবগুলা তোমার ডোমেইনের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আস্তে আস্তে অ্যালাইন হবে এবং তুমি মোরলেস এরকম একটা শেপ তুমি দেখতে পাবে। সো তুমি তখন বলতে পারবা যে হ্যাঁ তোমার যে ব্লকটা তুমি কনসিডার করছিলে সেই ব্লকটা এখন ম্যাগনেটাইজ হইল। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি যদি ধরো এই ম্যাগনেটিক ফিল্ড যেটা বাইরে থেকে দিচ্ছিলাম, সরি ম্যাগনেটিক ফোর্স যেটা বাইরে থেকে দিচ্ছিলাম, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অথবা এক্সটার্নাল ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা আমি বাইরে থেকে দিচ্ছিলাম, সেটার জন্য তো এরকম হইলো। এখন ধরো আমি সেই ফোর্সটাকে হঠাৎ করে জিরো করে দিলাম, তাহলে কি ধরনের নেচার হইতে পারে দেখি কার মনে আছে? আগে ডিরেকশন আবার ফেরত আসবে তাহলে হলো? আর একটু চিন্তা করে এইভাবেই বলো। থাকবে, স্যার নেগেটিভ ফোর্স দেওয়ার আগ পর্যন্ত এইভাবেই থাকবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে তুমি যদি তুমি বাইরে থেকে ম্যাগনেটোমোটিভ ফোর্স তুমি দিয়ে ধরো এই শেপে আনছো, এখন ধরো তুমি ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হঠাৎ করে তুমি জিরো করে দিলে অথবা নাই করে দিলে, তাহলে কিন্তু ও এমন না যে ও আগের পজিশনে ফেরত যাবে, কারণ ও তো অলরেডি ম্যাগনেটাইজ হয়ে গেছে। কেন? কারণ ওই যে তুমি গ্রাফটা দেখছিলা, বাই দ্য ওয়ে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমরা গ্রাফে দেখছিলাম যে আমরা যত ম্যাগনেটোমোটিভ ফোর্স বাড়াচ্ছি আমাদের ফ্লাক্সও তত বাড়তেছে। এইটার রিজন হচ্ছে যে তোমার ইনিশিয়ালি তুমি যদি খেয়াল করো যে ইনিশিয়ালি কিন্তু তোমার যত তুমি বাইরে থেকে ম্যাগনেটোমোটিভ ফোর্স যত দিচ্ছ বাড়াচ্ছ, তত কিন্তু তোমার এই যে এই র্যান্ডম অ্যাটম অথবা এই যে ডোমেইন যেগুলোর কথা বলতেছি ওরা কিন্তু আস্তে আস্তে অ্যালাইন হচ্ছে। সো এই অ্যালাইন হওয়ার কারণেই কিন্তু ইনিশিয়ালি তুমি ম্যাগনেটিক ফ্লাক্সটা বেশি পাবে, ইনিশিয়ালি তোমার ম্যাগনেটিক ফ্লাক্সটা কিন্তু বেশি থাকে। সো যখন তোমার সবগুলো অ্যালাইন হয়ে যাবে, সো নতুন কোনো ডোমেইন কিন্তু অ্যালাইন হওয়ার এখন আর সুযোগ নাই। সো যেহেতু নতুন কোনো ডোমেইন অ্যালাইন হওয়ার সুযোগ নাই, সো এই কারণেই কিন্তু তোমার আস্তে আস্তে ফ্লাক্সটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো তুমি কিন্তু নতুন ডোমেইনের তোমার যে ম্যাগনেটিক ডিরেকশন সেটা কিন্তু চেঞ্জ করার জন্য তোমার কিন্তু আর এনার্জির প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, সো আমি যদি এইভাবে বলি যে তোমার এই যে আমার মানে র্যান্ডম ওরিয়েন্টেশন, এইটা ম্যাগনেটোমোটিভ ফোর্সের ডিরেকশনে আসতে আমার কিন্তু এনার্জির প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো যখনই তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্সের ডিরেকশন বরাবর যে কোনো ডোমেইনের ওরিয়েন্টেশন চেঞ্জ হবে, সো তখন কিন্তু ওর মধ্যে কিন্তু আর কোনো অপশন নেই। ঠিক আছে, সে তো সব ধরো তার যে ফিডব্যাক ইফেক্ট হইলো, সেই ফিডব্যাক ইফেক্টের কারণে কিন্তু সে তার সব কি বলে এটাকে, যে সব এনার্জি খরচ করেই সে রিঅরিয়েন্টেড হয়েছে কার ডিরেকশন বরাবর, এই ডিরেকশন বরাবর। বুঝতে পেরেছো? সো এই কথাগুলাই কিন্তু আমরা হয়তো বা মোর অর লেস কিছু বলছিলাম। আর আমার যে কোশ্চেনটা ছিল যে যদি আমি এই মুহূর্তে ম্যাগনেটোমোটিভ ফোর্স জিরো করে দিই তাহলে কি হবে? তো ওই যে আমি বললাম যে তুমি যদি ম্যাগনেটোমোটিভ ফোর্স জিরো করে দাও, তুমি কিন্তু এই যে ওদেরকে যে তুমি ম্যাগনেটোমোটিভ ফোর্সের ডিরেকশন বরাবর যে রিঅরিয়েন্ট করলা অথবা সন্নিবেশ করলা বাংলায় যেটাকে বলে, সো এইটার জন্য কিন্তু তোমার এনার্জি প্রয়োজন হয়েছে। সো তোমার প্রত্যেকটা ডোমেইনের
মনে রাখবা ডোমেইনের তোমার ডিরেকশন চেঞ্জ করার জন্য তোমার অবশ্যই এনার্জি লাগবে। সো এনার্জি না পাইলে সে ডিরেকশন চেঞ্জ করবে না। ওকে, সো আমি যদি ম্যাগনেটোমোটিভ ফোর্স 0 করি, ও এই পজিশনেই থাকবে। আমি যদি ডিফারেন্ট দিকে আবার ম্যাগনেটোমোটিভ ফোর্স দেই, ডিফারেন্ট ওরিয়েন্টেশনে যদি ম্যাগনেটোমোটিভ ফোর্স দেই, তখন ওই যে তুমি ডিফারেন্ট ওরিয়েন্টেশনে ও একটা এনার্জি পাবে। সো আস্তে আস্তে আবার সেই পজিটিভ ফিডব্যাক ইফেক্ট গুলো হইতে থাকবে, যে ওই যে বাউন্ডারির যে অ্যাটম গুলা, ও আস্তে আস্তে প্রথমে অরিয়েন্ট হওয়ার চেষ্টা করবে, তারপর তার উপরে যে অ্যাটম গুলো আছে সে অরিয়েন্ট হওয়ার চেষ্টা করবে, তার উপরে যে অ্যাটম গুলো আছে সে অরিয়েন্ট হওয়ার চেষ্টা করবে। এইভাবে করে করে পুরা এই ডোমেইনটা আস্তে আস্তে এই ডিরেকশন বরাবর রিঅরিয়েন্ট হবে। সো বেসিক কথা হচ্ছে যে তুমি যদি এনার্জি দাও, কেবল তখনই ডোমেইনের অরিয়েন্টেশন চেঞ্জ হবে। আর যদি তুমি এনার্জি না দাও তাহলে অরিয়েন্টেশন চেঞ্জ হবে না। সো তুমি কিভাবে কোন কোন প্রসেসে তুমি এনার্জি দিতে পারো? সো রিয়েল লাইফে তুমি যদি ধরো তোমার একটা অবজেক্ট ম্যাগনেটাইজ হয়ে আছে, এটাও আমি বলছিলাম তোমাদের যে রিয়েল লাইফে একটা অবজেক্ট ম্যাগনেটাইজ হয়ে আছে, এখন তুমি এটাকে ডিম্যাগনেটাইজ করবে, তাহলে তোমাকে এনার্জি দিতে হবে। সো এই এনার্জির কি কোন কোন ওয়েতে আমরা এনার্জি দিতে পারি মনে আছে? দেখি কার মনে আছে। স্যার হিট বা মেকানিক্যাল শক। ভেরি গুড, আমরা হিট দিতে পারি। সো আমরা ধরো এই ম্যাগনেটটাকে আমরা বলতে পারবো পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক না? আমরা এটাকে পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু বলতে পারবো, কারণ আমরা এটাকে ম্যাগনেটাইজ করছি। এই পার্মানেন্ট ম্যাগনেটের যদি ম্যাগনেটিজম তুমি মানে ব্রেক করতে চাও, তাহলে কিন্তু তোমাকে ওরা যেটা বললো যে তুমি চাইলে মেকানিক্যাল শক অথবা হিট অথবা ডিফারেন্ট মানে অপোজিট ডিরেকশনে তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্স তোমাকে দিতে হবে। কথা বলে কি ক্লাসের মাঝখানে কথা, আমি কিন্তু একদম ক্লাস থেকে বের করে দিব। ইস, তোমাদের কতদিন আমি ক্লাস থেকে বের করে দিই। আগে যখন ক্লাস নিতাম কেউ টুকটুক কথা বললে সুন্দর করে বলতো, এই তুমি বের হয়ে যাও, তোমার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব। আমি আসলে রিয়েল ক্লাস অনেক মিস করি, এইভাবে ভার্চুয়ালি আমার আর ভালো লাগে না। যদিও আমি তোমাদের ক্লাস নিছি কম, কিন্তু তারপর মানে আমি এনজয় করতেছি না আর কি এটাকে। এইখানে আমার কোনো নাই। দেখো আমি যে মাউস দিয়ে লিখতেছি, মাউস দিয়ে লিখতে অনেক কষ্ট হয়। দেখো এই যে আমি নামটা লিখলাম, এটা আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, বাট আগের থেকে একটু বেটার হয়েছে, কারণ আমি একটু প্র্যাকটিস করি এই কারণে। আর এখানে স্টুডেন্টরা মানে কনভারসেশন হয় না। জি স্যার, এত কিছু বললেন কেউ রিপ্লাই দিল না তো। হ্যাঁ সেটাই, মানে ক্লাসে ধরো যে কথা বললে ধরো আমি ওইখান থেকে ফানি অনেক কথাও শুনতে পাইতাম, তো এই কারণে আমারও ভালো লাগতো। মাঝে মাঝে বিরক্ত হইতাম, বাট তারপরে ভালো লাগতো। এনিওয়ে, আচ্ছা তারপরে সামনের দিকে আগাই। সো এইখানে আমি আসলে মাহি জিজ্ঞেস করছে যে ইনকোর্সের খাতা দেখেছেন নাকি আপনি? তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে আমি ইনকোর্সের খাতা গত পরশুদিন ডিপার্টমেন্টে গিয়েছিলাম আফটার এ 3 months, মোর দেন 3 months ব্রেক। সো আমি ইনকোর্সের খাতা নিয়ে আসছি। প্রথমে আমি হেজিটেট করতেছিলাম যে ইনকোর্সের খাতা কি নিয়ে যাব কি যাব না, পরে চিন্তা করলাম যে না, এখন তো সময় আছেই। সো খাতাগুলো অনেক কষ্ট হয়েছে আমার, কিন্তু নিয়ে আসছি। তো দেখে দিব, এই ঈদের আগে হয়তো বা দেখতে পারবো না, কারণ 2 দিন পরে তো ঈদ, কুরবানির ঈদ। গরুর মাংস খাওয়া কি কপালে আছে কি নাই আল্লাহ জানে। তো তোমাদের না, তোমরা আবার এটা চিন্তা করো না যে স্যার মনে হয় গরুর মাংস খাওয়ার জন্য কুরবানি দেয়, ঠিক আছে? সো এটা আবার চিন্তা করো। তো এটা আমি গরুর মাংস মানে কুরবানি তো আমরা করি আমাদের যে রিজন আছে সেই রিজনেই, বাট টুকটাক তো কিছু মাংস খাওয়াই হয়। তো ওই হিসাব থেকে আর কি বলছি। ওকে, ঈদের পরে দিয়ে দিব আর কি, ঈদের পরে ইনশাল্লাহ দেখে দিয়ে দিব। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কেন হিস্টেরিসিস হয়। তো হিস্টেরিসিস হয় কিন্তু তোমার এই যে তুমি যদি অ্যাটমিক লেভেলে যদি চিন্তা করো, তাহলে এই যে ডোমেইন কনসেপ্ট যদি তুমি আনো, তাহলে তোমার এই যে তুমি দেখতে পারবা যে তোমার তুমি এনার্জি দিলে, বাইরে থেকে এনার্জি দিলে
অরিয়েন্ট হবে, আবার ডিফারেন্ট পজিশনে এনার্জি দিলে আবার রিঅরিয়েন্ট হবে। সো এইখানেই তোমার বেসিক কনসেপ্ট আছে হিস্টেরিসিস। ওকে, সো এই যে তুমি এনার্জাইজ করতেছো, অথবা আমি যদি এইভাবে বলি যে তুমি একটা ম্যাগনেটোমোটিভ ফোর্সের ডিরেকশনে তুমি সবগুলা ডোমেইনকে মানে সাজাইলা, আবার ডিফারেন্ট ওরিয়েন্টেশনে সাজাইলা। সো এটার জন্যই কিন্তু তোমার বেসিক যে হিস্টেরিসিস লস, মানে তোমার এই পুরা প্রসেসটাকে একবার কমপ্লিট করতে। দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি তোমার যে র্যান্ডম ওয়াইজ ছিল, সেই এই যে র্যান্ডম যে ছিল এইখানে মানে ডোমেইন গুলা যে র্যান্ডম ওয়েতে সাজানো ছিল, তুমি বাইরে থেকে ম্যাগনেটোমোটিভ ফোর্স দিয়ে সেটাকে একদম একটা পার্মানেন্ট ম্যাগনেটের দিকে নিয়ে আসলাম। সো এই প্রসেসটাই কিন্তু তোমার এক ধরনের লস হবে, যে তুমি যে ওই যে বাইরে থেকে যেহেতু তোমার ওই যে এনার্জি দিয়ে তারপরে রিঅরিয়েন্ট করতে হচ্ছে, আবার ধরো এনার্জি দিয়ে ধরো তোমার সবগুলো ডোমেইনকে তুমি এই ডিরেকশনে তুমি সুইচ করো, তাহলে সেখানেও কিন্তু তোমার, যেহেতু তুমি বাইরে থেকে এনার্জি দিয়ে সেই কাজটা করবা, সো ওইখানেও কিন্তু তোমার এনার্জি আছে। সো যেহেতু দুইটা প্রসেসেই তোমার এনার্জি দিতে হচ্ছে, সো এখানে কিন্তু তোমার কমন একটা লস থাকবে। তো এই লসটাকে আমরা বলতেছি হিস্টেরিসিস লস। সো এই হিস্টেরিসিস লসটাকে আমরা আবার কিভাবে মানে কোয়ান্টিফাই করব, মানে আমরা ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে দেখাই নাই, কিন্তু আমার যতটুকু মনে পড়ে তোমাদের বলছিলাম যে তোমরা চাইলে ইকুয়েশনটা দেখে নিতে পারো। আমরা বলছি যে আমাদের এই যে তোমার পাতা শেপ যেটা আছে, এইটার যে এরিয়া থাকবে সেই এরিয়াটাই আমার হিস্টেরিসিস লসটাকে মানে কাউন্ট করবে, যে আমার এরিয়া যত বড় হবে আমার হিস্টেরিসিস লস তত বেশি হবে। সো এরিয়া যদি আমার ন্যারো হয় তাহলে আমার হিস্টেরিসিস লসটাও ন্যারো হবে। সো এই কনসেপ্টটাকে কাজে লাগায়ও কিন্তু আমাদের বিভিন্ন ডিভাইস কিন্তু তৈরি হয়। আর তোমরা যদি ইকুয়েশনটা যদি দেখতে চাও, আমি এখন দেখাই দিতে পারবো, কারণ এই মুহূর্তে আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এটা আপলোডও করে দিব না, সমস্যা নেই। তো এই যে আর একটু যদি জুম ইন করি, কিছু বোঝা যাওয়ার কথা না, কারণ আমার এখানে এই ভালো না। তো এইখানে কিন্তু তোমাদের এটা যদি দেখো, এইখানে তোমার ওই যে হিস্টেরিসিস লসের সেই ইকুয়েশনটা আছে, এই যে 36 পয়েন্ট হিস্টেরিসিস লস। এইখানে তুমি এই যে ডিফারেন্ট প্রসেস ফলো করে আস্তে আস্তে আমি আর প্রসেসে যাচ্ছি না, তো এইখানে তুমি ফাইনালি তুমি দেখতে পারবে যে তোমার এই যে এরিয়া কোথায় জানি গেল, W1, এই যে ফাইনাল ইকুয়েশন হচ্ছে তোমার, এইখানে তো অবশ্য পয়েন্ট করা যায় না, এই যে এটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে, যে হিস্টেরিসিস লসের। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে স্যার বললো এরিয়ার উপরে ডিপেন্ডেন্ট হিস্টেরিসিস লস, তাহলে কিভাবে বলবো, তাহলে সেটা কিন্তু এখানে আছে, ঠিক আছে, দেখে নাও। আর নেক্সট যে টপিকে যাব, মানে এরপর আমাদের ফেরোম্যাগনেটিক, যেহেতু আমরা লসেস পড়তেছি যে ফেরোম্যাগনেটিক কোরে কি কি ধরনের লসেস থাকে, সো একটা হচ্ছে হিস্টেরিসিস লস, আর একটা কিন্তু আমাদের ছিল ফেরোম্যাগনেটিক কোরে আরেকটা লসেস ছিল, সেটার নাম কি বলতে পারবে? ঘুরে ফিরে তো খালি এক দুইজনই অ্যানসার দিচ্ছে। কোর লসটাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। হ্যাঁ স্যার একটা কোশ্চেন, এডি কারেন্ট, আচ্ছা এডি কারেন্ট ছিল আর একটা হিস্টেরিসিস। হ্যাঁ করো, কোশ্চেন করো। স্যার ওই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা মানে নেগেটিভ দিকে বা হচ্ছে বিপরীত দিকে বলতে কি বোঝাচ্ছে, মানে বিষয়টা মানে কারেন্টকে আমি উল্টা দিকে মানে এখন দিয়ে দিচ্ছি, এইটাই নাকি? হ্যাঁ, মানে ম্যাগনেটিক ফোর্স ডিফারেন্ট ডিরেকশনে মানে কি, তুমি তো আসলে মানে দেখো আমরা যখন ট্রান্সফরমার পড়ি আমাদের কিন্তু প্রাইমারিতে আমরা কিন্তু এসি কারেন্ট দিই, এবং সেই এসি কারেন্ট অনুযায়ী কিন্তু তোমার মানে ফ্লাক্সটা চেঞ্জ হয়, তাই না? সো ওইটার কথাই আমি বলতেছি যে তোমার এই যে এই গ্রাফে কিন্তু আমি দেখাইছি যে তুমি ম্যাগনেটিক ফোর্স যদি পজিটিভ এক্স অ্যাক্সিসে দাও, তার মানে হচ্ছে তোমার কিন্তু আসলে এসি কারেন্টটা কিরকম ছিল, মানে একটা এসি কারেন্টের নেচার যদি তুমি দেখতে চাও যে তোমার কারেন্টটা কিরকম হবে, যে পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল, তাই না? সো এই পজিটিভ হাফ সাইকেলকে আমি বলতেছি ধরো পজিটিভ ম্যাগনেটিক ফোর্স। সো ম্যাগনেটিক ফোর্স তুমি যদি এইভাবে চিন্তা করো, জিরো থেকে পজিটিভ দিকে বাড়বে, তারপর আস্তে আস্তে কমে আবার নেগেটিভ দিকে বাড়বে, বেড়ে আবার আস্তে আস্তে কমবে। সো যেহেতু তোমার অল্টারনেটিং ফ্লাক্স অল্টারনেটিং কারেন্ট, সো দ্যাটস ওয়াই কিন্তু তোমার ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু এই যে এইভাবে চেঞ্জ হবে,
বুঝতে পেরেছো? আমি সেটার কথাই বলছি যে তুমি একবার পজিটিভ ডিরেকশনে দিলা, তারপর আবার নেগেটিভ ডিরেকশনে দিলা, মানে এটা দ্বারা বোঝাচ্ছি আসলে এই যে অল্টারনেটিভ ফ্লাক্সের কথা, সরি অল্টারনেটিং ম্যাগনেটিক মোটিভ ফোর্সের কথা বলতেছি। মানে কিন্তু এসি কারেন্ট দিয়ে দিলেই তো পজিটিভ নেগেটিভ দিকে মানে হয়ে যাবে। হয়ে যাবে, হ্যাঁ সেটার কথাই। কারণ এসি কারেন্টের উপরেই তো আবার ম্যাগনেটিক ফোর্স রিলেটেড মানে ডিপেন্ডেন্ট, সেটার কথাই বলছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, একটু আগে যেটা ওই যে আচ্ছা সাদমিন, তুমি কি আমার ক্লাস টেস্ট দিছিলা? মনে হয় না। না স্যার, দিতে পারি নাই, অসুস্থ ওই যে ছিলাম। তোমার আম্মা মনে হয় ফোন করছিল। জি স্যার। হ্যাঁ, যে তুমি সিক হয়ে গেছিলা। জি আচ্ছা দেখো স্যার। তোমার কপালটা দেখো, তুমি এখন পর্যন্ত ক্লাস টেস্টে দিতে পারলা না। স্যার এটাই তো দুঃখ লাগে। হ্যাঁ, তো মানে এটা নিয়ে কি করব স্যার? আমি অ্যাপ্লিকেশনও মানে ফিল আপ মানে করে লিখেছি, কিন্তু মানে ওটা যে কোনো জমা দিব সমস্যা নাই। ওটাই টাইম পাই তুমি নাই। তুমি জাস্ট ওই তুমি কি কোনো ডাক্তার দেখাইছিলা তখন? জি স্যার, আমাদের বিল্ডিং এ একজন ছিল, উনি এসে কোনো আমাকে দেখে প্রেসক্রিপশন গিয়েছিল। দিছে? জি দিয়েছিল। আচ্ছা তাহলে ওইটার একটা কপি সহ তুমি একটা অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্টে জাস্ট ফর্মালিটি তুমি দিয়ে দিও, আচ্ছা আমি আমার পরীক্ষা নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। এটা মানে কবে, মানে তো এটা এটা কি অবশ্যই খুললে, খুললে? কারণ অনলাইনে তো পরীক্ষা নেওয়ার অপশন নাই। জি স্যার, বুঝছেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই যে এখানে যেটা বলতেছিলাম, এই যে সাদমিন যেটা বললো যে আমাদের কোর লস কিন্তু দুই ধরনের ছিল, একটা ছিল হিস্টেরেসিস লস আর একটা ছিল এডি কারেন্ট লস। তো এডি কারেন্ট টা বোঝার আগে তোমাদের আগে ওই যে ফ্যারাডেস লটাকে একটু ঝালাই করে নিই। তোমরা অলরেডি এটা জানো কারণ এইচএসসি তে পড়ে আসছো। So আমরা যেটা বলি যে আমাদের যদি কোনো টার্ন অফ কয়েল থাকে, তাহলে ওই কয়েলের মধ্যে দিয়ে যদি আমাদের ফ্লাক্স পাস হয়, তাহলে ওই কয়েলের দুইটা টার্মিনালে আমরা একটা ভোল্টেজ ইনডিউস মানে ভোল্টেজের ইন্ডাকশন পাবো অথবা ভোল্টেজ ইনডিউস হবে। তো সেটা আবার কোন রেটে হবে? সেটা হচ্ছে তোমার এই যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। সো আমাদের ফ্লাক্সের যদি রেট অফ চেঞ্জ অফ মানে আমাদের ফ্লাক্সের যদি চেঞ্জ হয়, তাহলে সেই চেঞ্জ অনুযায়ী আমাদের ভোল্টেজ ইনডিউস হবে, কি পরিমাণ কি রেটে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ অনুযায়ী। আমার পেনটা গেল। সো তোমার রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তোমার ভোল্টেজ ইনডিউস করে একটা টার্ন অফ কয়েলে, অথবা টার্ন অফ কয়েল না বলে আমি যেহেতু আমি ট্রান্সফর্মার পড়বো, ট্রান্সফর্মার অবভিয়াসলি টার্ন অফ কয়েলও আছে, আবার কিন্তু তোমার ব্লক অফ স্টিলও আছে। সো তোমার যদি কোনো ফেরোম্যাগনেটিক কোর থাকে, সেইখানেও কিন্তু তুমি চাইলে যদি ফ্লাক্স কে তুমি ভ্যারি করাইতে পারো, তাহলে কিন্তু সেখানে তুমি ভোল্টেজ ইনডিউস করতে পারবে। সো এটা শুধু যে টার্ন অফ কয়েলের জন্যই মানে সত্য সেটা কিন্তু না। সো তোমার ভোল্টেজ ইনডিউস হচ্ছে এই অনুযায়ী। সো আমার যদি নাম্বার অফ টার্মস যদি আমার এন হয়, তাহলে আমি এন দিয়ে ইকুয়েশনটাকে আরেকটু সৌন্দর্য বর্ধন করলাম, সেটা তোমরা অলরেডি জানো। সো এইখানে যে তোমার এই যে নেগেটিভ সাইন যেটা, এটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি যে ভোল্টেজটা ইনডিউস করছো সেটা ডিরেকশনটা মানে অপোজিট ডিরেকশনে আছে। ওকে, সো এই নেগেটিভ ডিরেকশনটা আবার তুমি পাবা হচ্ছে লেন্সের ল থেকে, এগুলো সবই তোমার বইয়ে আছে। সো এই কারণে আমি সিরিয়াল ওয়াইজ এগুলো লিখে গেছি। যে লেন্সের ল তোমাকে কি বলছিল, যে তোমার যে ভোল্টেজ বিল্ড আপ, এই যে ভোল্টেজ বিল্ড আপ যেটা হবে সেটা এমন একটা ডিরেকশনে হবে। ভোল্টেজ বিল্ড আপ কেন হবে? কারণ হচ্ছে ওই যে আমি বাইরে থেকে ফ্লাক্স দিচ্ছি, তো আমার ফ্লাক্সের রেট অফ চেঞ্জ অফ থাকলেই কিন্তু আমি ভোল্টেজ, তো এই ভোল্টেজ বিল্ড আপ হবে এমন একটা মানে এমন একটা ডিরেকশনে হবে যে তুমি যদি ওই কয়েলের দুইটা টার্মিনাল যদি শর্ট সার্কিট করতা, তাহলে তুমি দেখতা যে এই যে ভোল্টেজটা বিল্ড আপ হইলো, এই বিল্ড আপের জন্য তুমি একটা কারেন্ট ফ্লো পাইতা, সেই কারেন্টের জন্য তুমি আবার একটা ফ্লাক্স পাইতা। তো তুমি জানো যে কারেন্ট ফ্লো হইলে ফ্লাক্স প্রডিউস হয়, ঠিক আছে? সো সেই ফ্লাক্সটা যে ওই যে তোমার অরিজিনাল ফ্লাক্স, সেইটাকে তোমার কিন্তু তোমাকে অপোজ করার চেষ্টা করবে। তো আমি খুব কুইক বললাম, আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাই, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমার এখানে একটা ইনট্রান্সের একটা কয়েল আছে, এখন এই কয়েলের মধ্য দিয়ে ধরো তোমার এই যে যেটা এই ফ্লাক্সের ডিরেকশন দেখানো হচ্ছে, যে তুমি এই পরিমাণ ফ্লাক্স যদি এই ফ্লাক্সটার যদি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকে, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো টাইমের সাথে সাথে যদি ফ্লাক্সটা চেঞ্জ হয়, তাহলে কিন্তু তুমি এই যে তোমার যে কয়েলটা পেঁচানো আছে, এই কয়েলে কিন্তু তুমি একটা কারেন্ট পাবা, কারেন্টের ফ্লো পাবা। তো সেই কারেন্টের ফ্লো এর ডিরেকশনটা কিন্তু এই দিকে হবে। তুমি যদি এখানে তোমার ওই যে থাম্ব রুলটা যদি ইউজ করো, যে ওই যে আমরা কি বলি, এটা তো আসলে
কিভাবে বোঝাবো, এখন আমি তো দূরে আছি, সামনে থাকলে তো হাত দিয়ে দেখাই। এটা কি রুল বলে, ওই যে আই থিংক রাইট হ্যান্ড থাম রুল না? রাইট হ্যান্ড, হ্যাঁ হ্যাঁ রাইট হ্যান্ড থাম রুল। দ্যাট মিন্স হচ্ছে তুমি যদি তোমার যে যে কয়েল যেটা পেঁচানো আছে সেই পেঁচানো ডিরেকশনে যদি তুমি তোমার ওই যে বাকি 4টা আঙ্গুল সেটা যদি তুমি র্যাপ অ্যারাউন্ড করো, তাহলে তোমার ওই যে থাম বরাবর হচ্ছে তুমি কারেন্টের ডিরেকশন আমরা পাই। ঠিক আছে, এটা ছিল কি, এটা ছিল কোনটা, যে যদি আমার ধরো একটা টার্ন অফ কয়েল, সেই কয়েলে যদি আমি ওই আমার বাকি আঙ্গুল গুলাকে যদি, বাকি ফিঙ্গার্স গুলাকে যদি আমি র্যাপ অ্যারাউন্ড করি, তাহলে আমি থাম বরাবর হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন পাবো। এটা ছিল আমার অরিজিনাল রুলস। আর এটাকে তুমি চাইলে এখানেও সেট করতে পারবে, যে তুমি যদি মানে তোমার থাম ফিঙ্গার দিয়ে যদি ফ্লাক্সের ডিরেকশন যদি তুমি মানে দেখো, তাহলে তোমার বাকি যে ফিঙ্গার্স গুলো আছে সেটা দিয়ে তুমি কিন্তু চাইলে ওই কারেন্টের ডিরেকশন দিয়ে তুমি দেখতে পাবে। বুঝতে পেরেছো আমার কথাটা, আমি কি বলতে চাচ্ছি? সো না বুঝে থাকলেও তোমরা বই পড়ে নিও আর কি। আর কি বলবো এখন, যেহেতু আমি সামনে নাই। মেইন কথাটা হচ্ছে যে তুমি যে এই যে ফ্লাক্সটা তুমি বাইরে থেকে দিলা, এই ফ্লাক্সের কারণে তোমার একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেটা হচ্ছে এইটা। এখন এই ভোল্টেজ ইনডিউসটা এমন এই যে এই পোলারিটি, এমন একটা পোলারিটিতে হবে, এই যে সেই পোলারিটিটা অলরেডি আমি দেখাই দিছি, যে এমন একটা পোলারিটিতে হবে যাতে করে নতুন করে একটা কারেন্ট ফ্লো হয়, এবং সেই কারেন্টটা তোমার এই ফ্লাক্সটা তৈরি করে, যে ফ্লাক্সটা তোমার অরিজিনাল ফ্লাক্সটাকে অপোজ করার চেষ্টা করে। এটা ছিল আমার, মানে আমি এই কথাটাই আর কি বুঝাইতে চেষ্টা করতেছি। এখন তোমরা ওই যে যেহেতু আমি ওই থাম্ব রুলটাকে দেখাইতে পারতেছি না, সো ওইটা তোমরা বাসায় মিলিয়ে নিয়ে যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সো আমার বেসিক কনসেপ্টটা ছিল এইটা, যে তোমার অরিজিনাল ফ্লাক্স থাকবে, সেই ফ্লাক্সটা তোমার একটা কারেন্ট প্রডিউস করবে, সেই কারেন্টটার জন্য তুমি সেই তোমার একটা ফ্লাক্স থাকবে, সেই ফ্লাক্সটা তোমাকে ফ্লাক্সটার কারণে তোমার ওই টার্ন অফ কয়েলে ভোল্টেজ ইনডিউস হবে, এবং ভোল্টেজ ইনডিউসটা এমন একটা পোলারিটিতে হবে যাতে করে তোমার একটা কারেন্ট ফ্লো হয়, এবং সেই কারেন্ট ফ্লোটা এমন একটা ডিরেকশনে হবে যাতে করে তুমি নতুন করে একটা অপোজিং ফ্লাক্স পাও, যে ফ্লাক্সটা তোমার অরিজিনাল ফ্লাক্সটাকে অপোজ করার চেষ্টা করবে। তো এইটাই ছিল তোমার লেন্সের। ঠিক আছে, তো আমি হয়তো বা খুব ভালোভাবে বুঝাইতে পারলাম না, যেহেতু আমি দূরে আছি। তো এটা তোমাদের একটু দায়িত্ব থাকবে, বাট এটা আমি দেখাইছিলাম ক্লাসে। তো এটাই আমার সান্ত্বনা, যে একবার দেখাইছিলাম। না না স্যার, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে আসো, এডি কারেন্ট। তো এডি কারেন্ট সম্পর্কেও আমি কিন্তু তোমাদেরকে বিস্তারিত আমার মনে পড়ে অনেক কিছু বলছিলাম, যে ওই যে রিভারে তোমার এডি কারেন্ট হয়, যে তুমি যদি দেখো যে তোমার যদি একটা রিভারে ধরো তোমার ওয়াটার ফ্লো হচ্ছে, হঠাৎ করে ধরো তোমার ওই ডিরেকশনে, যে কোনো একটা ডিরেকশনে ধরো তুমি একটা স্টোন দেখতে পাই না, বিশাল বড় একটা স্টোন আছে। তো ওই ওয়াটারের যে ফ্লো, ন্যাচারাল যে ফ্লো, সেই স্টোনে কিন্তু যখন এই ফ্লোটা করবে, তখন কিন্তু দেখবা যে স্টোনের চারদিকে তোমার সোয়েলিং অফ কারেন্ট, মানে তোমার ওয়াটারের একটা তুমি একটা দেখতে পাবা, সার্কুলার একটা কারেন্ট তুমি দেখতে পাবা, পানির একটা সার্কুলার একটা মোশন তুমি দেখতে পাবা। সো সিমিলার প্রসেসে আমাদের ম্যাগনেটিক কোর যেটা থাকে, ম্যাগনেটিক কোরেও কিন্তু যেহেতু আমরা বাইরে থেকে কারেন্ট দিচ্ছি, মানে অল্টারনেটিং কারেন্ট দিচ্ছি, সেই কারেন্টের কারণে আমাদের ভোল্টেজ ইনডিউস হচ্ছে। সো আমাদের যেহেতু ভোল্টেজ ইনডিউস হচ্ছে, এই ভোল্টেজ ইনডিউসটা কিন্তু আবার এই যে আমরা লেন্সের ল থেকে আমরা দেখলাম যে অপোজিট ডিরেকশনে একটা ফ্লাক্স প্রডিউস করে, ঠিক না? তো এই ফ্লাক্স প্রডিউস করার আগের স্টেপে তোমার আমরা যদি বলি যে তোমার কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হইলো, সেই ভোল্টেজ ইনডিউসটা কিন্তু আবার একটা কারেন্ট প্রডিউস করে। এই কারেন্টটা কিন্তু তোমার সার্কুলার কারেন্ট। এই কারেন্টের কারণেই কিন্তু তোমার অপোজিং ফ্লাক্সটা তৈরি হচ্ছে, যেটা তোমার অরিজিনাল ফ্লাক্সটাকে বাধা দিচ্ছে। ওকে, আবার প্রথম থেকে বলি, তুমি বাইরে থেকে ধরো একটা ম্যাগনেটিক কোরে তুমি বাইরে থেকে অল্টারনেটিং ফ্লাক্স দিলা, ধরো একটা ম্যাগনেট ছোটখাটো করে একটা ম্যাগনেটিক কোর রেখে ফেলি। ধরো এই তোমার ম্যাগনেটিক কোর, এই যে এটা ধরো তুমি এইখানে তুমি ধরো এসি কারেন্ট দিলা প্রাইমারিতে, ঠিক আছে? তো এইখানে এসি কারেন্ট দিলা, তোমার এইখানে তোমার হচ্ছে ধরো ফ্লাক্স ইনডিউস হইলো। এই যে ফ্লাক্সটা ইনডিউস হইলো, সরি,
এই যে তোমার ভোল্টেজটা ইনডিউস হলো, এই ভোল্টেজ ইনডিউসটা কিন্তু আবার নতুন করে একটা কারেন্ট প্রডিউস করবে। কেন? কারণ ওই যে লেন্জের ল অনুযায়ী, কারণ হচ্ছে যে সে মানে তার যে অরিজিনাল ফ্লাক্স সেটাকে সে বাধা দিতে চাবে, দ্যাটস ওয়াই সে অপোজিট ডিরেকশনে আছে এবং একটা কারেন্ট প্রডিউস করবে। ওই যে কারেন্ট প্রডিউসটা করলো, সেই কারেন্টটাই হচ্ছে তোমার এই ব্লকের মধ্যে কিছু কারেন্ট তুমি পাবা যে সার্কুলার ওয়েতে সে তোমার এই কারেন্টটা ফ্লো করছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওই আয়রন কোরের যে সারফেস থাকবে ওই সারফেসের কথা বলতেছি। তো সারফেসে তুমি দেখতে পারবে সার্কুলার কারেন্ট। তো ওই কারেন্টটাকে বলা হচ্ছে এডি কারেন্ট। সো নরমাল যেহেতু তোমার সার্কুলার মানে একটা ব্লক অফ, আমরা প্রথমে একটা ব্লকের কথা বলছি, সো ওইখানে সার্কুলার ওয়েতে যদি কারেন্ট ফ্লো হয় তোমরা আই স্কয়ার আর লস পাবা। ঠিক আছে, সো এইটাই হচ্ছে তোমার এডি কারেন্ট লস। এখন কথা হচ্ছে যে এটা তোমরা অলরেডি জানো, কিন্তু এইটাকে তোমরা ওভারকাম করছিলে কিভাবে দেখি কার মনে আছে? ল্যামিনেশন করে। ভেরি গুড। ল্যামিনেশন। হ্যাঁ, এটা আমি অনেকবার, আমার মনে হয় আমি অনেকবার বলছি যে এডি কারেন্ট লসটাকে, ল্যামিনেশন করে হ্যাঁ এডি কারেন্ট লসটাকে আমি, ল্যামিনেশন করে পাবো না। হ্যাঁ আমার মনে হয় সবাই সেম টাইমেই অ্যানসার দিছে, কিন্তু এই নেটওয়ার্কের কারণে এক একজনের অ্যানসার দেরি করে করে আসতেছে। এটা অ্যাকচুয়ালি ভালো। আচ্ছা যাই হোক, সো তোমার ওই যে ওরা যেটা বললো যে তোমার যদি ধরো একটা আয়রন কোর, যদি ধরো আমি যদি নতুন একটা আয়রন কোর আঁকার চেষ্টা করি, দেখি পারি কিনা। ধরো তোমার একটা ব্লক অফ আয়রন আছে, একটা ব্লক অফ আয়রন আছে এরকম। ঠিক আছে, সো এইখানে কিন্তু ধরো কোনো ল্যামিনেশন নাই। যেহেতু কোনো ল্যামিনেশন নাই, এই যে ওর যে সারফেস আছে, এই সারফেসে তুমি সার্কুলার কারেন্টটা দেখবা যে রোটেট করতে থাকে। ঠিক আছে, তো এই কারেন্টটাই হচ্ছে তোমার এডি কারেন্ট। এই কারেন্টটাই হচ্ছে তোমার এই যে আই স্কয়ার লস দিলে সেটাই হবে তোমার এডি কারেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই যে এডি কারেন্ট লস, এইটার ক্যালকুলেশনটা কিন্তু আমরা দেখছিলাম, সেটা কিন্তু তোমার এই ডকুমেন্টটাতে আছে। আমি এই ডকুমেন্টটা তোমাদেরকে দিয়ে দেবো এবং এটা আমি তোমাদেরকে দেখাইছিলাম ডিটেলস, আমার মনে আছে। সো এখন আমি আর ডিটেলস দেখাতে চাচ্ছি না। ঠিক আছে, সো এই যে এখানে তোমার এই যে ফায়ার হিসাব আছে, তারপর কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হইলো, অনেকগুলা স্টেপ পার হয়ে ফাইনালি তুমি এই যে এই ইকুয়েশনটা তুমি পাবা। ঠিক আছে, সো এটা তোমরা বাসায় দেখে নিবা। মেইন যে বেসিক কথা যেটা এখানে বলছিলাম, যে ওই যে ডি স্কয়ারটা খেয়াল করো। আমি যদি আরেকটু জুম ইন করি, এই যে ডি স্কয়ার যেটা আছে দেখছো, এই যে একটা এই যে সার্কেল আপ ডাউন করতেছে, দেখছো? হ্যাঁ, আমরা তো ডি স্কয়ার কিছু দেখতেছি না, মানে আমরা জাস্ট ওই এডি কারেন্টের স্লাইডটাই দেখতেছি। তাই? আচ্ছা আমার নেট মানে- প্রবলেম, এই জন্য কমপ্লেইন না নেট প্রবলেম না, তার মানে এটা মনে হচ্ছে, আমি মনে হয় আমার ওই যে পুরা ল্যাপটপটা মনে হয় আমি শেয়ার দিই, আমি মনে হয় শুধু তোমার পাওয়ার পয়েন্টটাকে শেয়ার করতেছি, দ্যাটস ওয়াই এটা হতে পারে। এখন দেখা যায়, দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। ও তাহলে কি আগে দেখছো তুমি? তাহলে আগেও তো আমি এই পিডিএফটা দেখাইছি, যে তোমার হিস্টেরিসিস লসের ইকুয়েশন। স্যার মনে করছিলাম যে তখন মনে নেটের জন্য তখন তোমরা তো আমরা বলো নাই। তা আমরা ভাবছিলাম যে নেটের প্রবলেম হয়তো আছে। না নেটের প্রবলেম না, এটা হচ্ছে যে আমি বুঝতে পারছি, এটা হচ্ছে যে শেয়ারিং এর আবার তোমার এখানে জুমের মধ্যে ইন্ডিভিজুয়াল অপশন আছে। সেটা হচ্ছে তোমার একদম তুমি চাইলে শুধু প্রেজেন্টেশন শেয়ার করতে পারবা, সো তোমার পিসির অন্য কিছু কেউ দেখবে না। আবার কেউ চাইলে তোমার পুরো পিসি শেয়ার করতে পারবে। এনিওয়ে, আচ্ছা এই সেম ডকুমেন্টই তোমার হিস্টেরিসিস লসের ওই এটা আছে, এই যে সেম ডকুমেন্ট। ঠিক আছে, সো এইখান থেকে তুমি যে হিস্টেরিসিস লসের ইকুয়েশনটা দেখে নিতে পারো। আমি পরীক্ষা হলে দিয়েও দিতে পারি, বলা যায় না। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার ওই যে এডি কারেন্ট লসের যেটা আমি তোমাদেরকে দেখাইছিলাম, ওই যে দেখো যে তোমার যদি একটা আয়রনের একটা চাঙ্ক যদি তুমি নাও, তাহলে তুমি দেখবা যে সারফেসে জাস্ট এখানে একটা সার্কেল দেখাইছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ছিল, বাট দেখাইছে একটা। এনিওয়ে, তো আমি যেটা বলতেছিলাম যে ওই যে তোমার ডি স্কয়ার, সো ডি মানে হচ্ছে তোমার থিকনেস। সো তোমার এই যে আয়রন কোর যেটা, সেটা থিকনেস। সো এই থিকনেসটাকে যদি তুমি যত রিডিউস করবা তত তোমার এই যে লস কমবে, এই যে ডাব্লুর ভ্যালু তত কমবে। সো ইকুয়েশন থেকে তুমি এইটাই দেখতে পারবে। ওকে, আচ্ছা, সো আমাদের ওই যে আমরা যেটা বলছিলাম যে আমরা ল্যামিনেশন করলে এটার মানে এডি কারেন্ট লসটাকে আমরা টেকেল দিতে পারবো।
ঠিক আছে, ওই যে আমরা ছোট 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 ল্যামিনেশনে ভাগ করি, যাতে করে আমাদের যে কারেন্টের যে ন্যাচারাল ফ্লো এটা যাতে বাধাগ্রস্ত হয়। ঠিক আছে, ও যাতে মানে একটা বড় কোনো পাথ না পায় এই কারেন্টটাকে রোটেট করানোর জন্য। ও যাতে এই যে আমার যে ছোট্ট যে ল্যামিনেশন, আমি যদি একটা ল্যামিনেশনকে যদি আমি দেখাই, ধরো এইটা হচ্ছে তোমার একটা ল্যামিনেশন, যাতে করে ও এই ল্যামিনেশনের মধ্যে যাতে ও সার্কুলার ওয়েতে রোটেট করে। ঠিক আছে, কারণ কারেন্ট কিন্তু তোমার সার্কুলার ওয়েতে রোটেট করবেই। কেন বলো তো দেখি? কারণ হচ্ছে তোমার ওই যে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে, এবং সেই ভোল্টেজ ওই যে লেঞ্জের ল অনুযায়ী সেটা অরিজিনাল ফ্লাক্সকে বাধা দিবে। তো ওই অরিজিনাল ফ্লাক্সকে বাধা দেওয়ার জন্য কিন্তু যে ওর ফ্লাক্স প্রডিউস করতে হবে, দ্যাটস ওয়াই কিন্তু ওর কারেন্ট লাগে। সো কারেন্ট কিন্তু তুমি পাবা, সো কারেন্টকে কিন্তু তুমি ই করতে পারো, মানে একদম নীল করতে পারো। ঠিক আছে, সো ল্যামিনেশন তোমার যদি একদম ছোট মানে একদম একদম লাইট ল্যামিনেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে মানে ওর মধ্যেই থাকবে। সো এটা তোমার ওই তখন লসটা কমে আসবে, মানে বিশাল বড় তোমার একটা পাত নিয়ে গরম ভাঙরনি ই হবে না। আচ্ছা যাই হোক, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি তুমি এই রেজিস্টিভ 4 2 1 to 4 ডিমাক্স দেখি কথা বলে কি, আর আমি একটু মিট করে আসি। ওকে, মিট করেছি, কৃতজ্ঞ চাকমাকে। সো যেটা বলতেছিলাম যে তুমি আরেকটা ওয়েতে চাইলে করতে পারো, সেটা হচ্ছে ওই রেজিস্টিভিটির ভ্যালু বাড়ায়। তো ওইভাবেও কিন্তু তোমার চাইলে ই করা যায়। ঠিক আছে, কোর ম্যাটেরিয়ালের যদি তুমি রেজিস্টিভিটি বাড়াও, তখনও কিন্তু এডি কারেন্টকে তুমি মিনিমাইজ করতে পারো। তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা ওই অনেক সময় এই আমাদের স্টিল যে কোর থাকে সেখানে কিন্তু আমরা অনেক সময় সিলিকন ইউজ করি এই তোমার রেজিস্টিভিটির ভ্যালু বাড়ানোর জন্য। এনিওয়ে, ওমা শেষ হয়ে গেল। দেখো তো আমার স্ক্রিন দেখতে পাও এখন? আমার এই যে নতুন একটা প্রেজেন্টেশন দেখতে পাও কিনা? জি স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো এই ম্যাগনেটিক সার্কিট নিয়ে কিন্তু মোটামুটি টুকটাক কথা বলা শেষ। দেন মনে হয় আমরা ঢুকে গেছিলাম হচ্ছে তোমার এই ট্রান্সফরমারের অরিজিনাল, মানে আস্তে আস্তে ট্রান্সফরমারের দিকে ঢুকছিলাম। তো আমি যদি কিছু মিসও করে থাকি তাহলে তোমরা তোমাদের যে লেকচার আছে লেকচার দেখে বাকিটা কি দেখে নিও। সো আমি এই মানে মোটামুটি 2টা ক্লাসে ম্যাগনেটিক সার্কিটটা দেখাইলাম, আর হয়তো আমার একটা থেকে 2টা ক্লাস লাগবে তোমার এই ট্রান্সফরমারটাকে দেখানোর জন্য। আমি চাচ্ছি আগস্ট মাসে মানে ঈদের পরে তোমাদের খুব তাড়াতাড়ি 2টা ক্লাস নিয়ে মানে আমি একটু মানে এখন তো তোমাদের এই যে এতদিন তো তোমাদের একটা করে ক্লাস নিলাম, মানে ঈদের পরে হয়তো আমি আমার মানে আগের শিডিউলে হয়তো ফেরত যাব, এবং খুব তাড়াতাড়ি রিভিউ ক্লাস নিয়ে আমি চাচ্ছি যে খুব তাড়াতাড়ি যাতে তোমাদের সিলেবাসটাও শেষ করা যায়। ঠিক আছে, তো আমাদের যে ইন্ডাকশন মোটর ছিল আস্তে আস্তে ইন্ডাকশন মোটরে আমরা চলে যাব, এবং সেটা আমরা অনলাইনেই পড়ার চেষ্টা করব, কারণ আমার সেপ্টেম্বর মাসে একটু কাজ আছে। তো আমি অগাস্টের দিকে অথবা যদি সেপ্টেম্বরের মাঝামাঝিও চলে যায়, যাক সমস্যা নাই, তো এর মধ্যে হয়তো আমি সিলেবাসটা হয়তো শেষ করে দিব। স্যার অনলাইনে কি স্যার 2 শুরু হওয়ার চান্স আছে নাকি? না, পরীক্ষা না নিয়ে তোমাদের টুটু শুরু করবে না স্যার। এমনি একটু স্যার মানে খবর শুনতেছি স্যার, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। টুটু আবার শুরু হয়েও যেতে পারে, আসলে বোঝা যাচ্ছে না, বুঝছো? মানে এমন স্যার এটা কোনো কথা? স্যার সিজি তো স্যার ড্রপ করবে শিওর, কারণ হচ্ছে স্যার 2টা সেমিস্টার ফাইনাল। স্যার আপনি 1 মাসের বন্ধ দিয়ে স্যার 2টা যদি চাপায়া দেয় তাহলে তো স্যার মানে আর কোনো কথা আসলে বলার নাই। এখন কি করবা তাহলে? তুমি তো সলিউশনও নাই কোনো। ধরো আমি তোমাকে এই যে দেখো, ধরো আমি এই যে আমি 2 মাসের পিএল স্যার, 2 মাসের পিএল 2 মাসের পিএল না দিলেও পিএল তো 2 মাসের পিএল আমরা কি পড়বো স্যার? 2 মাসের পিএল দিলে হবে না মনে হয়, যদি 2টা সেমিস্টার ফাইল একসাথে নেয়। শোনো, এইসব বলে লাভ নেই। আমরা আগে কিন্তু এই যে তোমার এই ইয়ারলি সিস্টেমে পরীক্ষা দিছি, এবং তোমরা যে কোর্সটা এখন 2বারে করতেছো ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন 1 and 2 আলাদা আলাদা করে, আমাদের কিন্তু ধরো 3 ক্রেডিটের একটা সারা বছরের একটা কোর্স ছিল। ঠিক আছে, আমরা কিন্তু ওই যে আমরা 1 মাসের পিএল পাইতাম,
এক মাসে পরে আমরা 11টা কোর্স ছিল আমাদের, ম্যাক্সিমাম থার্ড ইয়ারে আমাদের 11টা কোর্স ছিল আমার মনে আছে। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মনে হয় 10টা করে ছিল। ফার্স্ট ইয়ারে মনে হয় একটু কম ছিল, 9টা নাকি 8টা ছিল। আর ম্যাক্সিমাম ছিল 11টা কোর্স আমার মনে আছে থার্ড ইয়ারে। 11টা কোর্সের পরীক্ষা দিছি। তাহলে সেটার কথা চিন্তা করো। যাই হোক, আমি বলতেছি না যে এটা তো আর তোমাদের পার্মানেন্ট সলিউশন না, ঠিক না, যে সবসময় যে তোমাদের ইয়ারলি সিস্টেমে এখন পরীক্ষা হবে সেটা না। এখন এই প্যান্ডেমিকের একটা ঝামেলা হয়েছে। এই দেখো মানে কোনো না কোনো ওয়েতে তো তোমাকে আগাইতে হবে, নাইলে তো হবে না, ঠিক না। দেখো তোমরাই অনেকে, দেখো আমার ক্লাসে কিন্তু মাত্র 36 জন আছে, ঠিক আছে। সো বাকিরা হয়তো বা আজকে জানে না যে ক্লাস আছে, আবার অনেকেই হয়তো বা জানে, আমি আসলে জানি না। কিন্তু আমি তো বলে দিছিলাম তোমাদের যে বুধবারে ক্লাস নেই। সো আমি আসলে জানি না যে ওরা জানে কিনা, কেন আসলো না। অনেকের নেটের প্রবলেমও থাকতে পারে, অবভিয়াসলি সেটা তো থাকে। এখন তো আমার কথা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো আমি 1 মাসে 1.5 মাসে এই যে আমি নিজেই সিলেবাস শেষ করে দিতে চাচ্ছি, তাহলে এরপরে যদি টুটুর ক্লাস শুরু হয় তাহলে তো আমার আরো আগে সিলেবাস শেষ করতে হবে। কারণ নাহলে স্যাররা 2 পড়াবে আর আমি দেখা যাবে যে আমি এখনো 2-1 এর সিলেবাস শেষ করতে পারি। তো তুমি আমাকে একটা ভালো ইনফরমেশন দিয়েছো, এটা আমার মাথায় থাকে। আর হচ্ছে যে ধরো এখন তোমাদের যদি সিলেবাস শেষ হয়ে যায় তখন কি তোমরা বসে থাকবা? ধরো আমি 1 মাসে সিলেবাস শেষ করে দিলাম, এরপরে কি তোমরা বসে থাকবা? আবার 2 মাস কবে প্যান্ডেমিক যাবে, 2-3 মাস গেলে সেটা একই হইলো, তখন তো এই আগামী 3 মাসে তোমরা আবার সব কিছু ভুলে টুলে খেয়ে ফেলবে। আমার মনে হয় যে রিভিউ ক্লাস নিয়েও আমার কোনো লাভ নেই, যদিও এটা রেকর্ডেড হচ্ছে, তো এটাই একটা লাভ। কিন্তু এখানে কিন্তু রিভিউ ক্লাসে কিন্তু আর এত ডিটেলস পড়ানো যায় না। তোমরা কিন্তু খেয়াল করে দেখছো, আমি ম্যাগনেটিক সার্কিট দেড় ক্লাসে ম্যাগনেটিক সার্কিট শেষ করছি, কিন্তু আমার মনে আছে আমি ম্যাগনেটিক সার্কিট কিন্তু প্রায় 4টা-5টা ক্লাস নিয়েছিলাম, ঠিক না। স্যার অনলাইন ক্লাসে আবার স্যার আরেকটা সুবিধা হচ্ছে স্যার, অনলাইন মানে সুবিধা বলতে স্যার আপনাদের সুবিধা, আমাদের না স্যার। অনলাইন ক্লাসে তো স্যার 1.5 ঘন্টা ফুল পড়েন স্যার, কিন্তু ক্লাসে তো দেখা যায় স্যার গল্প টল্প হয়, এই কারণে হচ্ছে 1.5 ঘন্টা ফুল পড়ানো হয় না। আমি তোমার কথা বুঝিনি স্যার অনলাইন ক্লাসে তো 1.5 ঘন্টা ফুলই পড়ান, কিন্তু মানে ক্লাসে তো দেখা যায় স্যার 1.5 ঘন্টা পড়ানো আসলে হয় না, কারণ হচ্ছে হাঁটাহাঁটি আছে, কথাবার্তা আছে স্যার, অনেক কিছু আছে, প্রশ্ন হয় বেশি, এই জন্য স্যার অনলাইন ক্লাসের এক ক্লাসে অনেক কিছু। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর 10-15 মিনিট পরেই এই ট্রান্সফরমার তোমরা মোটামুটি অনেক ভালোই আয়ত্ত করছো, যদি আমি এখনো খাতা দেখিনি, খাতা দেখলে বুঝতে পারবো যে কি অবস্থা তোমাদের। তো প্রথম দিকে আমাদের যেটা ছিল যে ট্রান্সফরমার কি সেগুলো আমরা দেখছিলাম, যে এসি ইলেকট্রিক্যাল পাওয়ার কে একটা ভোল্টেজ লেভেল থেকে আরেকটা ভোল্টেজ লেভেলে নেয়, ব্লা ব্লা ব্লা, এইসব কথাবার্তা তোমরা অলরেডি জানো। সো 2 নম্বর পয়েন্ট যেটা ছিল যে 2 or more stationary electric circuits that are coupled magnetically, দ্যাট মিন্স হচ্ছে যে ট্রান্সফরমারে তোমরা যদি দেখো যে এখানে কিন্তু তোমার কোনো ইলেকট্রিক্যাল সার্কিট না, ট্রান্সফরমারকে কিন্তু আমরা কোনো ইলেকট্রিক্যাল সার্কিট বলবো না, রেদার আমরা বলবো যে একটা ম্যাগনেটিক্যালি কাপলড এক ধরনের সার্কিট আমরা বলতে পারবো। কারণ আমরা দেখছি যে এটার অ্যাকশনে যেটা হয় যে প্রাইমারিতে তোমার যদি তুমি বাইরে থেকে অল্টারনেটিং কারেন্ট দাও তাহলে প্রাইমারিতে ভোল্টেজ ইনডিউস হবে, সেটা ফ্লাক্স প্রডিউস করবে, সেই ফ্লাক্সটা আবার তোমার ম্যাগনেটিক্যালি তোমার ওই কোর দিয়ে তোমার প্রাইমারি সেকেন্ডারিতে কাপলড হবে, সেকেন্ডারিতে তুমি একটা ভোল্টেজ ইনডিউস পাবা। সো টোটাল প্রসেসটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের লিংকের মাধ্যমে। সো এই কারণে কিন্তু ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট আমরা বলতে পারবো। সো এইটা কোনো ইলেকট্রিক্যাল সার্কিট না। সো তোমাদের ভাই যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কি ধরনের সার্কিট, কেউ যদি বলো ইলেকট্রিক্যাল সার্কিট, তারে কিন্তু একদম কানে ধরে উঠবোস করাবো। আচ্ছা, সো এই বেসিক কিছু কথাবার্তা বলা আছে, স্টেপ আপ স্টেপ ডাউন এইসব কথাবার্তা বলা আছে, এগুলা একদম বাচ্চাদের কথা, তোমরা এগুলা জানো যে আমাদের যদি প্রাইমারি ভোল্টেজ থেকে সেকেন্ডারি ভোল্টেজ বেশি হয় তাহলে আমরা সেটাকে স্টেপ আপ বলবো, আর যদি উল্টাটা হয় তাহলে স্টেপ ডাউন বলবো। সেই এইসব কথাবার্তা এখানে বলা আছে। সো অ্যানিমেশনটা তো আমি দিতে চাইনি, অ্যানিমেশনটা চলে আসছে অটোমেটিক্যালি। আচ্ছা, ট্রান্সফরমারের ক্লাসিফিকেশন আমরা আসলে অনেক ধরনের ক্লাসিফিকেশন দেখছি, ঠিক না? কি কি ধরনের ক্লাসিফিকেশন দেখছি এইখানে তোমাদের প্রথমে আমরা দেখছি যে ফেজের উপরে বেস করে সিঙ্গেল ফেজ, 3 ফেজ এগুলা দেখছি, স্টেপ আপ স্টেপ ডাউন এগুলাও দেখছি। কোরের উপরে বেস করে এক ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখছিলাম, কোর টাইপ, শেল টাইপ, তোমাদের মনে আছে? কথা বলেন। আছে স্যার, ই টাইপ ছিল, আই টাইপ ছিল, এল টাইপ ছিল, অনেক কিছু ছিল।
সো ওই ডকুমেন্টসটা আমি একটু দেখাই দিচ্ছি কোন ডকুমেন্টসে তোমরা পাবা। সেই ডকুমেন্টস গুলো হয়তো আমি আজকে দিয়ে দিব তোমাদের। সেই ডকুমেন্টসটা হয়তো আজকে আমি প্রোভাইড করব। শেয়ার কোথায়, দেখো এই যে এখানে তোমার এই যে শেল টাইপ, কোড টাইপ, ট্রান্সফর্মারের কোড, এটা তুমি আসলে যে কোনো বইয়েই পাবা, ঠিক আছে। সো এইখান থেকে তোমরা এটা দেখে নিও যে জাস্ট টাইপ গুলা নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছিল যে কোনটার কি ধরনের অ্যাডভান্টেজ, এইগুলো কিন্তু আমি মনে হয় বলছিলাম। সো বেটার হয় যে কেউ যদি খুব সুন্দর করে মানে তোমাদের ক্লাসে হয়তো বা থাকবে যে লেকচারটা খুব সুন্দর করে তুলছে, কেউ যদি আমাকেও একটা কপি দিতে পারো মানে প্যান্ডেমিক শেষ হইলে, তাহলে আমিও একটু খুশি হই। কারণ হচ্ছে তোমাদের মানে আমি আসলে ক্লাস যেভাবে নেই, মানে প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে আমি সেটাকে একটু যত ডিটেলসে পারা যায় আমি সেটাকে স্টাডি করার চেষ্টা করি। সো আমি নিজে অনেক কিছু ভুলে গেছি যে কি কি পড়াইছি তোমাদের, ঠিক আছে। সো কেউ যদি আমাকে মানে তোমাদের এই যে লেকচার আমি যা যা দেখাইছিলাম ট্রান্সফর্মার রিলেটেড, এটা যদি একটা লেকচার আমাকে দিতে পারো, আমি ফিউচার রেফারেন্স হিসেবেও রাখবো যে এই জিনিসগুলো আমি দেখাইছিলাম। কারণ তোমাদের কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ ও জিজ্ঞেস করছে লেকচার 1 থেকে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ মানে লেকচার 1 থেকে শুরু করে আমার কাছে জি স্যার, আমার কাছে পড়া আছে স্যার। ভেরি গুড, তাহলে আমাকে প্যান্ডেমিকটা শেষ হলে একটু দিও আর কি, জি স্যার। ঠিক আছে। তাহলে আমি মানে তোমাদের আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুই আর কি তোমাদেরকে দেখাইছি। তারপরে যে অয়েলের উপরে বেস করে মনে হয় এক ধরনের ক্লাসিফিকেশন ছিল, তোমাদের কি মনে আছে? জি স্যার, বলো তো, মনে নেই, মানে খাতায় লেখা আছে আর কি। খাতায় লেখা আছে, আচ্ছা। ওই যে সেলফ কুলিং আর একটা ছিল ন্যাচারাল রেডিয়েশন, তারপর অয়েল ইমার্সড, সেলফ কুলড, অয়েল ইমার্সড, ওয়াটার কুলড ছিল, না না এয়ার কুলড ওইটা ছিল, হচ্ছে কুলিং মেথড ছিল। ওটা অ্যাকচুয়ালি কুলিং মেথডের উপর বেস করেও কিন্তু ট্রান্সফর্মারকে ভাগ করা যায়। হ্যাঁ 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 তুমি ঠিকই বলছো। হ্যাঁ আচ্ছা, আমি ওই ডকুমেন্টসটাও তোমাদেরকে দেখাই দিই। দাঁড়াও, ওই ডকুমেন্টসটা আমার কাছে আছে, আমি 3টা ডকুমেন্টসই তোমাদের দিয়ে দিই। এই যে তোমাদের দেখতে পাচ্ছ খুবই বদখত একটা ডকুমেন্টস। এই যে এখানে যে তোমার এই যে কুলিং মেথডস, সো কুলিং মেথডস এর উপরে বেস করেও কিন্তু তোমার ট্রান্সফর্মারকে ক্লাসিফাই করা যায়। এই যে অয়েল ইমার্জ, ওয়াটার কুলড, তারপরে হচ্ছে তোমার এই পেজে ছিল তোমার কোথায় গেল আর ও একটা ছিল তোমার ওই যে ন্যাচারাল রেডিয়েশন, তারপর অয়েল ইমার্জ, আমার দেখি মনে আছে কিনা, অয়েল ইমার্জ সেলফ কুলড নামে একটা ছিল, তারপরে হ্যাঁ অয়েল ইমার্জ ওয়াটার কুলড, তারপরে এয়ার ব্লাস্ট আর এয়ার কুলড। ওই যে ন্যাচারাল রেডিয়েশন আমরা বলছিলাম যে তোমার ওই যে হিটটাকে আমরা সারফেস থেকে কিভাবে বের করব, ওই যে কনভেকশনের, ন্যাচারাল কনভেকশনের মাধ্যমে হিটটা তোমার সারফেস থেকে বের হবে। হ্যাঁ, আর হচ্ছে তোমার অয়েল ইমার্জ সেলফ কুলডে কি ছিল, এটা আমরা বলছিলাম যে ওই যে আমাদের একটা দেখি মনে আছে কিনা, কারো বলো তো দেখি, ডিসকাস করি। স্যার আমরা এখানে অয়েলটা লেখা আছে খাতায়, ওটা দেখে বলছি। মানে আমরা অয়েলটা ইউজ করি হচ্ছে কুলিং পারপোজে আর ইনসুলেটর মিডিয়াম হিসেবে অয়েলটাকে ইউজ করব। সো তোমার ওই যে আমরা কিন্তু আবার আরেকটা কথা এটা ছিল অয়েল ইমার্জ সেলফ কুলিং। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। সো অয়েল ইমার্জ সেলফ কুল যেটা, এখানে কিন্তু আমরা আবার আরেকটা কথা বলছিলাম যে তোমার যেহেতু অয়েলটা আমরা কুলিং মেথড মানে কুলিং পারপাসে ইউজ করতেছি, যেহেতু অয়েলটাকে আমরা কুলিং পারপাসে ইউজ করতেছি, সো অয়েলটা কিন্তু তোমার হিটেড আপ হবে, ঠিক না? এই কথাটা কিন্তু বলছিলাম। সো এটা কিন্তু তোমার আবার ওই যে একটা অয়েলটা যেহেতু হিটেড আপ হচ্ছে, এটা কিন্তু আবার ওই যে একটা সার্কুলেটিং ডাক্ট থাকবে। সো এই সার্কুলেটিং ডাক্টের মধ্যে দিয়ে কিন্তু হিটেড কয়েলটা কিন্তু তোমার সার্কুলেট করতে থাকে। সো ওইখান থেকে কিন্তু তোমার ওই তোমার যে ডাক্টটা থাকবে তার সারফেস থেকে কিন্তু তোমার ওই হিট গুলা তোমার মানে সারাউন্ডিং ইয়ারে ন্যাচারালি তোমার বের হয়ে যাবে, এরকম একটা কথা ছিল মনে হয়। এবার হ্যাঁ এটাই বলছিলাম। আরেকটা ছিল অয়েল ইমার্জ ওয়াটার কুলড। তো এটাও ওই যে সেম প্রসেস যে অয়েলটা, হ্যাঁ হ্যাঁ তোমার ওই যে তোমার অয়েলটা তোমার থাকবে হচ্ছে তোমার বাইরে থেকে পাম্প দিয়ে আমি হচ্ছে ওয়াটার ফ্লো দিয়ে কুলিং করা। হ্যাঁ বাইরে থেকে পাম্প দিয়ে, আরেকবার বলো তো দেখি। ওয়াটার ফ্লো, আমি বাইরে থেকে হচ্ছে পাম্পের মাধ্যমে ওয়াটার ফ্লো দিব, ওই ওয়াটার ফ্লোটা দিয়ে আমরা অয়েলটা হচ্ছে কুলিং করব। হ্যাঁ
সো এইখানেও কিন্তু তোমার মানে কুলিং হিসেবে আমরা অয়েলই ইউজ করব। সো তোমার ওই যখন তোমার ট্রান্সফর্মার ভিতরে কোর যখন হিট হয়ে যাবে তখন সেই হিটটা অয়েলটা ক্যাপচার করবে। সো ক্যাপচার করবে, তারপর এই যে তার মানে অয়েলটা তো তোমার ধরো হিটেড হয়ে গেল। এখন তুমি ওই যে ও যেটা বললো যে বাইরে থেকে একটা ওয়াটার পাম্প দিয়ে আমি একটা ওয়াটারের ফ্লো আমি পাস করাবো কন্টিনিউয়াস, যাতে করে সে ওই হিটেড অয়েল থেকে সেই হিটটা নিয়ে সারাউন্ডিং এয়ারে পাস করে দেয়। এরকম ছিল মনে হয়। আরেকটা ছিল এয়ার ব্লাস্ট। এয়ার ব্লাস্টেরটা মনে আছে? দেখো তো। ইনসুলেটর হিসেবে হচ্ছে আমি অয়েল আর ডাইইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল থাকতে পারে। না না না, নরমাল এয়ার ব্লাস্টের কনসেপ্টটা এরকম ছিল না। এয়ার ব্লাস্ট মনে হয় নরমাল ওই যে আমরা এয়ার দিয়ে এটাকে মনে হয় কুল করি সেটা। জি স্যার, যে বলেছিলেন যে ফ্যান মানে কুলিং বাই এয়ার কিছুটা থাকে। ওকে, সো এই ধরনের জিনিসপত্রই ছিল। আর কেন কুলিং লাগে সেটাও কিন্তু আমি তোমাদেরকে হয়তোবা দেখাইছিলাম, আমার যতটুকু মনে পড়তেছে এখন, যে তোমার ওই যে আমি মনে হয় যে একটা ইকুয়েশন দেখাইছিলাম যে হিট ডিসিপেশন L3/L² বলেছিলেন, হিট জেনারেশন পার ভলিউম ডিভাইডেড বাই সারফেস হিট ডিসিপেশন। হ্যাঁ, ভেরি গুড। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু কনসেপ্ট। তো এগুলো হয়তোবা আমি যেহেতু খুঁটে খুঁটে পড়ছি, সো আমাকে লেকচারটা দিলে আমি হয়তোবা আমার কোশ্চেন করতে সুবিধা হবে। সো তুমি আমাকে যে লেকচারটা দিবা, আমি চাই যে তুমি সবাইকেই সেই লেকচারটা আর কি সাপ্লাই দিও, ঠিক আছে? যদি তোমার আপত্তি না থাকে। হ্যাঁ, কেউ যদি চায় আর কি তোমার কাছে যে এই আমাকেও দিও তো, তাহলে তুমি দিও। আর যদি কারো ইন্টারেস্ট না থাকে পড়াশোনার, তাহলে তাকে না না স্যার, ও এত সুন্দর করে নোট করে যে 1-1 থেকে ওর নোটেই চলতেছে। তার মানে হচ্ছে আমাদের ক্লাসে এরকম একজন ছিল, মাহমুদুল হাবিব। সো মাহমুদুল হাবিব খুব সুন্দর করে নোট করতো, ওর হাতের লেখা অনেক সুন্দর ছিল। আমি নিজে ওর কাছ থেকে অনেক লেকচার কালেক্ট করছি। যদি এটা রেকর্ডেড হয়ে আছে সমস্যা নেই, মানে আমি তো এটা তো করতে সমস্যা নেই, মানে আমি যে কাজ করছি সেটা তো বলতে সমস্যা নেই। খুব সুন্দর করে নোট করতো, মানে এত সুন্দর করে নোট একটা মানুষ নোট করে মানে বলা যায় না। পরে আমরা আমাদের যখন ক্লাস শেষ হয়ে গেল, 4th ইয়ারের শেষে যখন ক্লাস শেষ হয়ে গেল, তখন আমরা অনেক মানে আমাদের মন খারাপ হয়েছে যে ওর জন্য আমরা অনেক থ্যাঙ্কস দিলাম যে তোমার নোটে আমরা চলছি, ক্লাস নোটে। এনিওয়ে, তো সব ক্লাসেই মনে হয় এরকম একজন দুজন আছে। আচ্ছা, দেন আমরা বলছিলাম যে সো আমাদের এইভাবে কিন্তু আমরা টাইপস গুলো আলোচনা করছিলাম যে আমাদের কি কি টাইপস ছিল। সো এই বিভিন্ন ধরনের টাইপস ছিল তোমার কুলিং পারপাসের উপর বেস করে, তারপর হচ্ছে ফেজের উপর বেস করে, তারপর হচ্ছে তোমার ট্রান্সফরমারটা কি স্টেপ ডাউন হবে না স্টেপ আপ হবে সেটার উপরে বেস করে, এরকম বিভিন্ন ধরনের টাইপ ছিল। আচ্ছা, নরমালি আমরা যদি একটা তোমার নরমালি আমরা ট্রান্সফরমার বলতে আচ্ছা বলো তো, এটা কি কোর টাইপ না শেল টাইপ? কোর টাইপ। আর ইউ শিওর? আমি ভুলে গেছি আসলে, এই কারণে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। না স্যার, এটা কোর টাইপ। হ্যাঁ, মানে এটা ছিল বেসিক। হ্যাঁ, সো এটা ছিল বেসিক ট্রান্সফরমার, যে আমরা সাধারণত এইটা দিয়ে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? যে প্রাইমারিতে একটা কুণ্ডলী থাকবে, সেকেন্ডারিতে একটা কুণ্ডলী থাকবে, তারপর আমরা ওই যে প্রাইমারিতে অল্টারনেটিং ভোল্টেজ দিব। সো এইভাবে আমরা অল্টারনেটিং ভোল্টেজ দিলে আমার প্রাইমারি ভোল্টেজ প্রাইমারিতে আমরা একটা অল্টারনেটিং কারেন্ট দিব বাইরে থেকে। সো আমার একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেই ভোল্টেজটা আবার একটা ফ্লাক্স প্রডিউস করবে, সেই ফ্লাক্সটা প্রাইমারি আর সেকেন্ডারিকে কানেক্ট করবে। সেই ফ্লাক্সটা আবার সেকেন্ডারিতে তোমার একটা ভোল্টেজ ইনডিউস করবে সেকেন্ডারি কুণ্ডলীতে, সেটা হচ্ছে আমি বাইরে হয়েছে যদি আমার কোনো লোড ইউজ হয় তাহলে সেই লোডে আমরা একটা লোড ভোল্টেজ পাবো অথবা লোড কারেন্ট পাবো। সো বেসিক ট্রান্সফরমারের অপারেশন কিন্তু এরকমই ছিল। সো এটা তোমরা অলরেডি জানো। সো এখানে তোমার ওই জাস্ট মনে হয় ওই জিনিসটাই দেখানো হয়েছে যে প্রাইমারি উইন্ডিং সেকেন্ডারি উইন্ডিং কিভাবে হয়, এই জিনিসগুলোই মনে হয় বলা আছে। আর হচ্ছে তোমাদের ওই যে একটু আগে যেটা বললাম যে তুমি যদি মানে সেম কথাই এখানে বলছে আর কি, যে তুমি যদি প্রাইমারিতে একটা অল্টারনেটিং ভোল্টেজ দাও, সেটা তোমার একটা কারেন্ট ফ্লো করাবে, সেই কারেন্টটা তোমার প্রাইমারিতে একটা ভোল্টেজ ইনডিউস করবে। সো সেই ভোল্টেজ ইনডিউসটা আবার হচ্ছে তোমার যেহেতু প্রাইমারিতে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, আমরা ফ্যারাডেস লস অনুযায়ী কিন্তু আমরা জানি যে যেহেতু একটা অল্টারনেটিং কারেন্ট
একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি যায় তাহলে ফ্লাক্স ইনডিউস হয়। তো সেই ফ্লাক্সটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার এই প্রাইমারি আর সেকেন্ডারিকে কানেক্ট করবে, ঠিক না? মনে আছে তো এগুলা? আমি কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট বলার চেষ্টা করতেছি, আস্তে আস্তে বলতেছি না। কারো কোনো রেসপন্স নাই, আমি তাহলে কিভাবে পড়াবো? না না স্যার বুঝছি, ঠিক স্যার, মনে আছে, আছে? রিভিশন মনে আছে? রিভিশন স্পিডে ঠিক আছে স্যার। হ্যাঁ, সো এইখানে হচ্ছে তোমার ওই তুমি যেহেতু সেম ফ্লাক্সই তোমার কাপলড হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারিতে, সো তুমি সেকেন্ডারিতেও কিন্তু তুমি একটা ভোল্টেজ ইনডিউস পাবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল। তারপরে সেই ভোল্টেজ ইনডিউসটা আবার ধরো তোমার একটা কারেন্ট প্রডিউস করবে যেটা হচ্ছে I2। এই I2টা লোডের মধ্যে দিয়ে গেলে তোমার হচ্ছে তোমার একটা লোড ভোল্টেজ তুমি পাবা, সেটা হচ্ছে V2। ঠিক আছে? সো আমি যদি ওই যে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হলো সেটাকে যদি আমি কোয়ান্টিফাই করি তাহলে ওই যে E1 is equal to minus N1 d∅dt, E2 is equal to minus into d∅dt, এই জিনিস ইকুয়েশন গুলো কিন্তু তোমরা অলরেডি দেখছো। সো আমি একটা বেসিক ইকুয়েশন কিন্তু এখান থেকে পাবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমি পড়াইছিলাম। সো কিছু কি পয়েন্টস ছিল এগুলো আমি একদম জাস্ট কপি করে নিয়ে আসছি এখানে তোমাদের ওই যে মেহেতার একটা ডকুমেন্টস থেকে, সেই ডকুমেন্টসটাও তোমরা চাইলে আমি দিয়ে দিতে পারবো। সো এখানে তোমার ওই ট্রান্সফর্মার অ্যাকশনটা হচ্ছে তোমার ফ্যারাডেস ল এর উপর বেস করে হচ্ছে, সেই কথাটা বলা আছে। নো ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি, এই কথাটা আমি অলরেডি আগেই বলছি যে তোমার ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে তোমার এসি পাওয়ার ট্রান্সফার হচ্ছে। সো কোনো ফ্লাক্স কোনো ফ্রিকোয়েন্সিরও চেঞ্জ হবে না, আউটপুট পাওয়ারেরও সেম ফ্রিকোয়েন্সি থাকবে ইনপুট পাওয়ারের সাথে। সো নো ফ্রিকোয়েন্সি চেঞ্জ। তারপর হচ্ছে দুই ধরনের লস থাকবে, কোর লস, কপার লস। কোর লস দুই ধরনের হয় সেটা আমরা জানি, এডি কারেন্ট এন্ড হিস্টেরেসিস লস। আর কপার লস হয় হচ্ছে তোমার রেজিস্ট্যান্স এন্ড উইন্ডিং লস। এই জিনিসগুলো আমরা বলছি। আইডিয়াল ট্রান্সফরমারে দেন আমরা ঢুকে গেছিলাম। আইডিয়াল ট্রান্সফরমার বলছি যে এমন একটা ট্রান্সফরমার যেটা হচ্ছে তোমার কোনো কোর লস, কপার লস থাকবে না, কোনো লিকেজ ফ্লাক্স থাকবে না। সো একদম টোটালি আইডিয়াল, কোনো তোমার ইলেকট্রিক্যাল মানে কোনো রেজিস্টিভ ড্রপও থাকবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি রেজিস্টিভ ড্রপই কিন্তু তোমার কপার লস। ওকে, সো কোনো রেজিস্টিভ ড্রপও থাকবে না। এবং আমরা বলছিলাম কোনো ফ্লাক্স ইজ কনফাইন্ড টু দ্য কোর এন্ড উইন্ডিং রেজিস্ট্যান্স আর নেগলিজিবল। দ্যাট মিন্স হচ্ছে ফ্লাক্স ইজ কনফাইন্ড টু দ্য কোর মানেই হচ্ছে তোমার কোনো লিকেজ ফ্লাক্স নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে তোমার কোরের মধ্যে তোমার ফ্লাক্সটা কনফাইন্ড থাকবে, আর কোনো উইন্ডিং রেজিস্ট্যান্স যেটা আছে সেটা তোমাকে নেগলিজিবল ধরতে হবে। কেন আমরা আইডিয়াল ট্রান্সফরমার শিখছিলাম, মানে কেন আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম? কারণ হচ্ছে যে আমরা যদি আইডিয়াল ট্রান্সফরমারের যদি ডায়াগ্রামটা যদি দেখি, ফেজর ডায়াগ্রাম, সেখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার মানে বোঝাটা সুবিধা হবে। এই কারণে আমরা প্রথমে আইডিয়ালটা নিয়ে কথা বলছিলাম যে আইডিয়ালের ক্ষেত্রে কি হয়, দেন আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালে যদি যাই তাহলে আস্তে আস্তে আমরা ওই যে লসগুলো ইনক্লুড করব, আস্তে আস্তে লসগুলো ইনক্লুড করতে করতে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের দিকে চলে যাব। তো এরকম একটা কথাবার্তা আমরা মনে হয় বলছিলাম। এখানে জাস্ট তোমাদের ইকুয়েশন গুলা দেখানো আছে যে তোমার ওই যে প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজের সাথে প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্টের রিলেশন কি, এবং তাদের সাথে ওই যে টার্নস রেশিও, সেই ইকুয়েশন গুলো এখানে আছে। সো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর হচ্ছে হ্যাঁ, এই যে আইডিয়াল ট্রান্সফরমার যদি আমরা বলি যে নরমালি কি ছিল যে তোমার আমি যদি ইনপুট প্রাইমারিতে একটা ভোল্টেজ দেই, আমি জাস্ট খুব তাড়াতাড়ি একটু বলে যাই যে প্রাইমারিতে যদি আমি একটা অল্টারনেটিভ ভোল্টেজ দেই সেটা আমার একটা কারেন্ট তৈরি করবে, সেটা হচ্ছে আমার জাস্ট ম্যাগনেটাইজিং কারেন্ট, জাস্ট টু ম্যাগনেটাইজ দ্য কোর। সেটা হচ্ছে এই কারণে আমরা এটাকে ম্যাগনেটাইজিং কারেন্টও বলি অনেক ক্ষেত্রে। আর হচ্ছে আমি একটা ভোল্টেজ ইনডিউস পাবো, সেটা হচ্ছে E1। তো আমি যদি এখন যেহেতু আমি বলছি যে আমার সবকিছু আইডিয়াল, তো সেই ক্ষেত্রে তোমার যে প্রাইমারিতে তুমি যে কয়েলটা পেঁচায় রাখছো সেটা কিন্তু পিওর ইন্ডাকটেন্স শো করবে। সো পিওর ইন্ডাকটেন্স ইন্ডাক্টর হিসেবে যদি শো করে তাহলে তুমি যে এই যে ভোল্টেজ যেটা দিচ্ছ আর যে পরিমাণ কারেন্ট প্রাইমারিতে ঢুকতেছে ওর মধ্যে কিন্তু রিলেশনটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে, এবং তোমার V1 কিন্তু লিড করবে I1 কে। এই কথাগুলো আমি বলছিলাম। সো তুমি ম্যাগনেটাইজিং কারেন্ট পাইলা, এই ম্যাগনেটাইজিং কারেন্টের সাথে আবার ফ্লাক্সটা হচ্ছে ইন ফেজে থাকবে। আর হচ্ছে তুমি এই V1 এর কারণে E1 তৈরি হচ্ছে অপোজিট ডিরেকশনে, সিমিলারলি তোমার E2 তৈরি হচ্ছে অপোজিট ডিরেকশনে। সো তোমার E1 আর E2 কিন্তু ইন ফেজে থাকবে, আর হচ্ছে তোমার E2 আর V2 হচ্ছে সেম ফেজে থাকবে। সেই কথাগুলো কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম। আবার E1 আবার V1 কিন্তু ডিফারেন্ট ফেজে আছে, মানে অপোজিট ডিরেকশন আছে। কেন? কারণ হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যে E1 এর নেচারটাই হচ্ছে তোমার V1 টাকে অপোজ করা, ঠিক আছে? E1 এর নেচারটাই হচ্ছে V1 টাকে অপোজ করা। সো এই জিনিসটা কিন্তু তোমাদের
মাথায় রাখতে হবে। সো এইভাবে আমরা ফেজর ডায়াগ্রাম কিন্তু আনছিলাম আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে, তোমাদের যদি মনে থাকে। আচ্ছা, সো একটা ইএমএফ ইকুয়েশন আমি তোমাদের দেখাইছিলাম কিনা মনে নাই, যে এখানে ওই যে ফাইটাকে ধরে নিছি, তারপরে আমরা নরমাল। আমাকে কি শুনতে আমাকে কি শুনতে পাচ্ছো? হ্যালো? একটু বাফার করছে। হ্যাঁ হ্যাঁ, আমার নেটে একটু সমস্যা হচ্ছে, এই কারণে বলতেছি যে আমাকে কি শুনতে পাচ্ছ কি? জি স্যার। এখন পাচ্ছ শুনতে? আচ্ছা কি মানে জি স্যার এখন ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো ওই যে আমাদের ওই যে আমরা ফ্লাক্সটাকে ধরে নিছিলাম, যে যেহেতু আমার ইনপুট কারেন্টটা অল্টারনেটিং কারেন্ট, সো আমার ফ্লাক্সও কিন্তু অল্টারনেটিং ফ্লাক্স যদি তুমি ধরে নাও, তাহলে তুমি ওই যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে ইকুয়েশন ছিল E1 - N1d∅dt, ওইখান থেকে তুমি এই ইকুয়েশনটা তুমি চাইলে বের করতে পারবা। ফাইয়ের মানটা যদি তুমি বসায় দাও, তারপরে ডিফারেন্সিয়েশন করে তুমি এটা নিয়ে আসলা, দেন তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে যদি কাজ করো, ম্যাক্সিমাম ভ্যালু সেইটার আরএমএস ভ্যালু যদি তুমি নাও, তাহলে তুমি E1 এর ইকুয়েশনটা তুমি পেয়ে যাবে, অথবা E2 এর ইকুয়েশনটা তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে মেইনলি তোমার ওই মানে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হইলো আর হচ্ছে তোমার ওই যে ম্যাগনেটাইজিং ফ্লাক্স তাদের মধ্যে রিলেশন। অ্যাকচুয়ালি এখান থেকে তুমি চাইলে তোমার ওই যে আইডিয়াল যে ট্রান্সফরমারের ইকুয়েশন, সেখানেও তুমি কিন্তু চাইলে যাইতে পারবে। তুমি জাস্ট শুধু এই যে এটাকে যদি তুমি 4 ধরো আর এটাকে যদি তুমি 5 ধরো, জাস্ট একটা থেকে আরেকটা ভাগ করে দিলে কিন্তু তুমি ওই যে E1/E2 = N1/N2 ওই আইডিয়াল ইকুয়েশনটাতে তুমি যাইতে পারবে। সো এই জিনিসগুলো কিন্তু ছিল। সো এখানেও তোমার ওই যে বেসিক কিছু ইকুয়েশনস আছে, সো এগুলো তোমরা দেখে নিও, এগুলা একদম নরমাল জিনিসপত্র। এই যে এখানেও তোমার বেসিক কিছু ইকুয়েশনস আছে, এটা মনে হয় অন্য বই থেকে আমি দিছি, ঠিক আছে। একটা ম্যাথস আছে, সেই ম্যাথসটাও তোমরা দেখে নিও, ঠিক আছে। আমি আসলে এই ম্যাথস পর্যন্তই আজকে দেখাতে চাচ্ছি, পরের গুলো দেখাতে চাচ্ছি না, পরের স্লাইড গুলো গুছানো নেই, ঠিক আছে। সো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, নাইলে নাস্তা করি না, নাস্তা করবো। আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো কোশ্চেন নাই। তাহলে যেহেতু সামনে ঈদ, সবাই ভালো থেকো, জি সাবধানে স্যার থেকো। আপনিও। হ্যাঁ ঈদ মোবারক স্যার। হ্যাঁ, জি স্যার, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 2 দিন পরে ঈদ, সাবধানে থেকো সবাই। জি স্যার, আপনিও।